আমার নাম জান্নাতুল আয়াত নূর। আজ আমার বিয়ে। পরিবারের চোখে আনন্দের দীপ্তি, উঠান জুড়ে উৎসবের ব্যস্ততা, ঘরে সাজসজ্জার আলোর ঝিলিক, সব মিলিয়ে আজকের দিনটা হওয়া উচিত ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। কিন্তু আমার ভেতরটা শূন্য, নির্জন, নিঃশ্বাসবিহীন এক মরুভূমির মতো। কারণ মাত্র কয়েকদিন আগে আমার জীবনে এমন এক অন্ধকার নেমে এসেছে যার ভার আজও আমি বইতে পারছি না। আমার অফিসের মালিক আবির, যে মানুষ সমাজের চোখে ভদ্র, শিক্ষিত, মার্জিত, কিন্তু সেই মুখোশের নিচে লুকিয়ে আছে নির্মম পশুত্ব। সেই রাতটি আজও গলা চেপে ধরে। সেই দিন আমার কোনো ইচ্ছা, কোনো সম্পত্তি, কোনো শব্দের মূল্য ছিল না তার কাছে। আমি কেঁদেছিলাম, অনুরোধ করেছিলাম, পায়ের কাছে হাত জোর করেছিলাম, কিন্তু সব কিছুই ছিল বৃথা। ওই রাতে আবির আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। একটি মেয়ের শরীর নয়, তার সম্মান, তার স্বপ্ন, তার আত্মা, সব কিছু ছিঁড়ে নষ্ট করে দেয় সে। তার পরের মুহূর্তে ঠান্ডা হিসেবি স্বরে বলেছিল, চাকরি ছাড়বে তো? তাহলে 5 কোটি টাকা দিতে হবে। তুমি নিজেই কন্ট্রাক্টে সই করেছো নূর। ওই কথাগুলো ছিল দ্বিতীয় আঘাত, আরও গভীর, আরও নিষ্ঠুর। শুধু আমার শরীর নয়, আমার অসহায়ত্বের অধিকার করে নিল সে। সমাজের ভয়, নিজের পরিবারের ভাবমূর্তি, আর সবচেয়ে বড়, নিজেকে দোষী ভাবার কারণ। এই 3 মিলে আমি কাউকে কিছু বলতে পারিনি। মনে হচ্ছিল কথা বললেই পৃথিবী আমাকে আরও ছোট করে ফেলবে। যখন বিয়ের মুহূর্ত ঘনিয়ে এসেছে, একটি প্রশ্নই আমাকে নিঃস্ব করে দিচ্ছে। আমি কিভাবে আমার হবু স্বামীর সামনে দাঁড়াবো? কিভাবে বলবো যে আমি আর আগের নির্মল নই? সে কি বুঝবে, নাকি হারিয়ে ফেলবে আমার প্রতি বিশ্বাস ও মায়া? অনেকবার চেষ্টা করেছি তাকে জানাতে, ফোন করেছি, টেক্সট পাঠিয়েছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে কথা বলা হয়নি। সব কথা বুকিয়ে আটকে গেছে। এর আগে আমি আমার হবু স্বামীর সাথে কথা বলিনি বা একে অপরকে দেখিও নি। আজ আমি দাঁড়িয়ে আছি বিয়ের সাজে, হাতে মেহেদির নকশা, মুখে সাজের আভা, কিন্তু হৃদয়ের ভিতরে ধপ ধপ করে দুঃসহ এক ক্ষত। চলুন ফিরে যাই অতীতে, দেখে নেই কীভাবে এই অন্ধকারের প্রথম ছায়া নেমে এসেছিল আমার জীবনে। সকালটা ছিল অদ্ভুত শান্ত, রোদ যেন উঠেছে মুলায়ম ভঙ্গিতে, একটা নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। আমি যখন ফাইল হাতে নিয়ে দরজার দিকে এগোচ্ছি, ঠিক তখনই বাবা ডাক দিলেন। নূর, এত সকালে ফাইল নিয়ে কোথায় যাচ্ছিস? আমি জুতোর ফিতে বাঁধতে বাঁধতে শান্তভাবে বললাম, বাবা, আজ আমার ইন্টারভিউ, তাই একটু আগে বের হতে হবে। বাবা মাথা নেড়ে সম্মতি দিলেন, কিন্তু তারপরে যেন চেনা সেই কথাটাই মুখে চলে এলো। শোন, তোকে আগেই বলেছি, আবারও বলছি, আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমি বিরক্তি হয়ে দীর্ঘশ্বাস ফেললাম। হ্যাঁ বাবা, জানি, আর কতবার একই কথা শুনতে হবে? বাবা ভ্রু কুঁচকে বললেন, তা রাগ করিস কেন? আমি আমার বন্ধুকে ওয়াদা করেছি, তাই মনে করিয়ে দিই, এখনকার ছেলেমেয়েরা তো নিজেরাই প্রেম করে বিয়ে ঠিয়ে সেরে ফেলে। আমি শান্ত গলায় জবাব দিলাম, বাবা, আমি কোনো প্রেমে নেই, তবে একটা কথা, আপনার বন্ধুকে বলে দিবেন, বিয়ের পরও আমি চাকরি চালিয়ে যাব। বাবা হাসলেন। সে কথাও বলে রেখেছি, চিন্তা করিস না। বাবার কথার মাঝে লুকিয়ে আছে অদ্ভুত এক স্নেহ, আর তার উপর ছড়িয়ে থাকে বছরের পর বছর জমে থাকা দায়িত্বের গাম্ভীর্য। এখন একটু পরিচয় দেয় নিজেকে। আমি জান্নাতুল আয়াত নূর, সবাই শুধু নূর বলেই চিনে। বাবার নাম আজাদুর রহমান। সাইদ খান একজন ধনী প্রভাবশালী মানুষ, আর যার ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তিনি বাবার বন্ধু। আজ আমার ইন্টারভিউ এআর গ্রুপে, পদ ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী, অর্থাৎ পিএ। দিনটি আমার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিতে পারত, যদি ভবিষ্যতের কালো ঝড় আগে থেকে জানতে পারতাম। এদিকে এক সকালে আরেকজনও গাড়ি বের করেছে। তার নাম আবির আহমেদ রাজ, শহরের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপ এআর এর উত্তরাধিকারী। চেহারায় অদ্ভুত আত্মবিশ্বাস, চোখে কৌতুক মাখা দম্ভ, আর স্বভাবের গভীরে লুকানো বিপজ্জনক মোহ। আবির নিজে গাড়ি চালাতে ভালোবাসে, ড্রাইভার রাখে না। গাড়ির পাশের সিটে বসে আছে তার বন্ধু মামুন, অল্প বয়সী, চঞ্চল, কিন্তু আবিরকে ভালোই বোঝে। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই আবির হঠাৎ সামনে তাকিয়ে বলল, দোস্ত, ওই মেয়েটাকে দেখ,
কি ফিগার, কি হট। মামুন চোখ মেলে তাকালো, তারপর বলল, দেখছি তো, কিন্তু এখন তুই অফিসে যাচ্ছিস, আমি যাচ্ছি কাজে, এসব ভাবনা পরে করিস। আবির কৌতুকের হাসি দিল। ঠিক আছে, এখন আর ওর পেছনে যাচ্ছি না। মৃদু বাতাসে তার চুল উড়ছিল, চোখে সেই পরিচিত আগ্রহ, যে আগ্রহ সাধারণ কাউকে নয় বরং শিকারকে লক্ষ্য করে। হ্যাঁ, এই গল্পের নায়ক ঠিক এই মানুষটি মিস্টার আবির আহমেদ রাজ। অফিসে পৌঁছে কিছুক্ষণ পরে শুরু হলো পিএ পদের ইন্টারভিউ। করিডোরে এক ধরনের নিস্তব্ধ উত্তেজনা, প্রার্থীদের মুখে প্রত্যাশা আর অস্বস্তির অস্থির ছায়া। নৌর সবার সঙ্গে অপেক্ষা করছে শান্তভাবে। এমন সময় অফিসের এক কর্মী আরোহী দ্রুত এসে ঢুকলো আবিরের কক্ষে। আবির ভাই, নতুন কাউকে নেবেন না, আমাকে আপনার বিয়ে রাখুন। আবির বিরক্ত হয়ে মাথা তুলল, তার চোখে অন্যয়ের ছাপ স্পষ্ট। আরোহী, কতবার বলেছি অফিসে আমাকে বাইরে ডাকবি না। তোকে এই চাকরি দিয়েছি শুধু মামুনের কারণে, তুই মামুনের বোন এই কারণে। আরোহীর মুখ লাল হয়ে গেল। এক মুহূর্তে সে চুপচাপ সরে গেল কক্ষ থেকে। ভাঙা অহংকার নিয়ে বাহিরে এক এক করে প্রার্থীরা ইন্টারভিউ দিচ্ছে, টার্ন আসছে, নাম ডাকছে, আর অবশেষে সেই মুহূর্ত। জান্নাতুল আয়াত নূর, প্লিজ আসুন। নূর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আবিরের চোখ যেন হঠাৎ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তের জন্যে তার নিঃশ্বাসও আটকে গেল। তার মনে ঝড়ের মতো একটা ভাবনা উঠে এলো। এই মেয়েটা, এত অপার্থিব রূপ, এত মায়াবী চোখ, এজন্য এই অফিসে নয়, কোনো স্বর্গের পরী। তার চোখে তৃষ্ণা, কৌতূহল, কুইচ্ছে সব মিলেমিশে এক ধোঁয়াশা সৃষ্টি করলো। নূর ভদ্রভাবে বলল, স্যার, স্যার। আবির যেন হঠাৎ তন্দ্রা ভাঙল। ও হ্যাঁ, ফাইল দিন। ফাইল হাতে নিল সে, কয়েক পৃষ্ঠা উল্টালো, কিন্তু আসলে কি লেখা আছে সে দেখার চেষ্টা পর্যন্ত করলো না। এক মুহূর্তও দ্বিধা করলো না। মিস নূর, আপনাকে ফাইনাল করা হলো, আপনি আমাদের নতুন পিএ। এ খবর শুনে নূরের চোখ উজ্জ্বল হয়ে উঠল, মুখে লেগে গেল সত্যিকারের আনন্দের হাসি। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আবির হালকা হাসল। কাল সকাল থেকে জয়েন করুন মিস নূর। নূর কক্ষ থেকে বেরিয়ে যেতেই আবিরের চোখে দাউ দাউ করে উঠল লালসার আগুন। তার মনে শয়তানি কণ্ঠ ফিসফিস করে উঠল, মিস নূর, ওয়েলকাম টু আবির ওয়ার্ল্ড। তোমাকে আমি আমার কক্ষে নেবই, ওয়েট অ্যান্ড ওয়াচ। তার ঠোঁট বেঁকে উঠল নিষ্ঠুর এক হাসিতে। আবির কোটিপতি বাবার বিলাসী বকে যাওয়া সন্তান। তার জীবনে প্রতি রাতে নতুন কোনো মেয়ে আসে, প্রতিদিনই বদলায় মুখ, বদলায় শরীর, বদলায় সঙ্গ। এটাই তার অভ্যেস, তার রুটিন। 4 মাস ধরে সে বাবার ব্যবসা সামলাচ্ছে, কিন্তু অভ্যেস বদলায়নি। আর নূর সরল, ভদ্র, নিষ্পাপ এক মেয়ে, যে নিজের স্বপ্ন নিয়ে এসেছে মাত্র। কিন্তু সে বুঝতেই পারছে না আবিরের কুচিন্তার কালো ছায়া ঠিক এই মুহূর্ত থেকেই তার ওপর ভর করতে শুরু করেছে। বাসায় ফিরে নূর খুশির আবেগে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমার চাকরি হয়ে গেছে। বাবার চোখে আনন্দের ঝিলিক। তিনি হালকা হেসে বললেন, ভালো হয়েছে, তবে মনে রাখিস আর 3 মাস পরেই তোর বিয়ে। আমার বন্ধু আজই ফোন করেছিলেন। নূর চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সে বলল, বাবা, কিন্তু আমার চাকরির কথাটা তো বলেছো। হ্যাঁ বলেছি। বাবার হাসিতে মিশেছিল সন্তুষ্টি আর স্নেহের মিশ্রণ। এদিকে শহরের অন্য প্রান্তে আবির বসে আছে বার কেবিনে, হাতে ড্রিঙ্ক, পাশে বন্ধু সাগর। সাগর কৌতূহল ভরে জিজ্ঞেস করলো, দোস্ত, আজ কোনো পাখি নিবি না? আবির ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, নারী আজ নেব না, এই পাখিটা কি ভালো লাগছে না। সাগর কপাল চড়ল, হাসি পিছু ছাড়ল না বলে। ওরে বাবা, সূর্য কি পশ্চিম থেকে উঠেছে নাকি রে? আবির হেসে উত্তর দিল, আজ অফিসে একটা মেয়েকে দেখেছি, মেয়েটাকে দেখে মাথা পুরো হ্যাং হয়ে গেছে। সাগর অবাক চোখে জিজ্ঞেস করলো, দোস্ত, প্রেমে পড়েছিস নাকি? আবির অট্ট হাসি দিয়ে বলল, প্রেম?
এই একটি মাত্র জিনিস আমার অ্যালার্জি আছে। মেয়েরা হচ্ছে ভোগ করার জন্য, ভালোবাসার জন্য না। সাগরের চোখ কুঁচকে গেল। তাহলে মেয়েটা কথা কেন বলছিস? আবির ধীরে ঠোঁটে একু ইচ্ছের হাসি দিয়ে বলল। মনে ধরেছে, মন ভরে গেলে ফেলে দেব। সাগর হাসতে হাসতে বলে উঠল। তাহলে তুই কখনো বিয়ে করবি না? আবির না চাইতেও বলে। না, বিয়ে করার ইচ্ছা নেই। পরিবারের প্রয়োজন হলে কাউকে লাগলে তখন বউয়ের নামে কাজের মেয়ে নিয়ে আসবো। পরদিন সকালে নূর চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হিজাব সামলে অফিসের উদ্দেশ্যে বের হলো। অফিসে আসতেই সরাসরি আবিরের কক্ষের দরজা ঠেলে ঢুকতেই আবির তার দিকে একদৃষ্টিতে তাকালো। মনের মধ্যে এক ভাবনা। এ কি মানুষ নাকি স্বর্গের হুর? নূর কণ্ঠে খাকারি। স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কথা ছিল। আর একটি 2 বছরের ডিল সই করতে হবে। জি স্যার, কিসের ডিল? মাঝে মাঝে দেশের বাইরে যেতে হবে অফিসের কাজে, এবং এই চাকরি আপনি 2 বছরের আগে ছাড়তে পারবেন না। রাজি হলে বলুন। নূর কিছুক্ষণ ভেবেই রাজি হলো। আবির কিছু কাগজ এগিয়ে দিল। পরে দেখুন, তারপর সই করুন। নূর কাগজ পড়ে সই করলো। অফিসের জন্য কর্মী আরোহী, মিম আর পায়েল তখনই নূরকে হিংসা করতে শুরু করলো। তাদের লক্ষ্য স্পষ্ট, যে কোনোভাবে আবিরের নজর নিজের দিকে আকর্ষণ করা। আবির প্রায় প্রতিদিনই অফিসের মেয়েদেরকে টাকার বিনিময়ে নিজের কক্ষে আনে, কিন্তু আরোহী বাদ, কারণ সে মামুনের বোন। এবার সে কৌশলে নূরকে ধরতে চাচ্ছে, পেছনের ছায়ার মতো ধীরে ধীরে। সেদিন রাতেও বাসায় ফিরে নূর ভাবল। আবির স্যার এমনভাবে কেন তাকালেন আমার দিকে? তার কি কোনো খারাপ উদ্দেশ্য আছে? না না, এসব আমি কি ভাবছি? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। নূরের মনে অস্থিরতা ছড়িয়ে গেল, যেমন অচেনা ঝড় হঠাৎ ঘরে ঢুকে যায়, কিন্তু বাইরের শীতল বাতাস অন্ধকারের ভেতর চুপচাপ বসে থাকে। পরদিন সকাল অফিসে পা রাখতেই নূরের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা, যেন কোথাও দেরি হয়ে যাচ্ছে, কোথাও যেন ভুল হচ্ছে। সেই তাড়াহুড়োয় আনমনে ঠেলে খুলে ফেলে বসের কেবিনের দরজা। আর দরজা খোলার পর যে দৃশ্যটি চোখে পড়ে তা তাকে স্তব্ধ করে দেয় মুহূর্তেই। কেবিনের নরম আলোয় মিস পায়েল আবিরের কোলে বসে আছে, দুহাত জড়িয়ে ধরে আবিরের গলায়, আর দুজন উন্মত্ত আবেগে পরস্পরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আছে। দৃশ্যটি যেন আকস্মিক বজ্রাঘাত হয়ে নেমে আসে নূরের বুকের উপর। তার নিঃশ্বাস আটকে আসে, চোখের পলকে থেমে যায়। হঠাৎ পায়েল নড়ে ওঠে। আবির চোখ তুলে দেখে দরজায় দাঁড়িয়ে আছে নূর। মুহূর্তেই তার মুখ কঠিন হয়ে যায়। লজ্জা বা অপরাধ বোধ কিছুই নেই, শুধু উগড়ে ওঠে রাগ। মাথা আছে তোমার? কেবিনে ঢোকার আগে নক করতে হয়, জানো না? আবিরের গলার তীব্র চিৎকারে অফিসের বাতাস পর্যন্ত থমকে যায়। ওপেন ফ্লোরে বসা কয়েকজন কর্মী নিঃশ্বাস আটকে তাকায় নূরের দিকে। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, গলায় আটকে আসে শব্দ। মনে মনে শুধু একটা কথাই গুনগুন করে। তাহলে পায়েলে কি আবির স্যারের ভালোবাসার মানুষ? কিন্তু আবিরের ভেতর চলছিল সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ। নূরের চোখে ধরা পড়ে যাওয়ার লজ্জা নয়, বরং ঝাঁঝালো বিরক্তি তাকে গ্রাস করে। মনে মনে বলে, এই মেয়ে সবসময়ই ভুল সময় আসে। এভাবে যদি আরও কিছু দেখে ফেলে তাহলে মেয়েটাকে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। ওকে নিয়ন্ত্রণে রাখা লাগবে। মনে মনে ছায়ার মতো ভেসে ওঠে তার হিসেবি পরিকল্পনা। সময় গড়িয়ে যায়, দিন পেরোয়, সপ্তাহ গড়ায়, মাসের পাতা উল্টে যায়। অফিসের ভেতরে আবিরের গোপন খেলাগুলো চলতেই থাকে। আলো ম্লান কেবিনে, বন্ধ দরজার আড়ালে নূর নিজের কাজে মন দিতে চাইলেও চোখের সামনে দেখা সেই প্রথম দৃশ্যের দগদগে ক্ষত তাকে মাঝে মধ্যে থামিয়ে দেয়। কিন্তু সে নিজেকে বোঝায়, ব্যক্তিগত বিষয়। তাছাড়া স্যার আমাকে তো সম্মানই করেন। 2 মাস পর সেদিন মিটিংয়ের জন্য তড়িঘড়ি করে ফাইল নিয়ে মিটিং রুমের দরজা ঠেলে ভেতরে ঢোকে নূর। কিন্তু ভেতরে প্রবেশ করতেই আবারও দম বন্ধ হয়ে আসে তার। এইবার মিস পায়েল নয়, মিস মিম আবিরকে জড়িয়ে ধরে আছে, আর আবির তাকে টেনে নিয়ে চুম্বন করছে গভীর আবেগে। দ্বিতীয়বার একই দৃশ্য, একই মানুষ, শুধু নারী বদলেছে।
নূরের হাতে থাকা ফাইল কাঁপতে থাকে, তার বুকের ভেতর ধ্বংসের শব্দ ওঠে। সন্দেহ গড়িয়ে পড়ে নির্লজ্জ সত্যের সামনে। এবার আর কোনো ভুল বোঝাবুঝির জায়গা থাকে না। আবির একজন প্লে বয়, নারী তার বিনোদন, আর নারীকে সে দেখে কেবল খেলনার চোখে। নূরের বুকের ভেতরে কি এক অদ্ভুত শীতলতা নেমে আসে, যেন আবির নামের মানুষটিকে সে প্রথমবার স্পষ্টভাবে চিনতে পারল। পরদিন সকাল গড়িয়ে দুপুরের ছায়া যখন অফিসের দেওয়ালে পড়ছে, ঠিক তখনই নূরের ডেস্কে হাজির হলো আবিরের ডাক বার্তা। মিস নূর, বস আপনাকে এখনই কেবিনে যেতে বলছে। নূরের বুক ধক করে উঠল। অকারণ এক অজানা ভয় তার হাতের আঙ্গুলে কাঁপুনি ধরালো। মনের কোণে যেন সতর্ক ঘন্টা বাজলো। আবার কি নতুন কিছু ঘটতে যাচ্ছে? তবু নিজেকে স্থির করে কেবিনের দরজায় নক করে ভেতরে ঢুকলো। আবির আজ অস্বাভাবিকভাবে গম্ভীর। চোখের দৃষ্টির কঠোরতা দেখে নূর বুঝতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মিস নূর, আবির ধীর গলায় বলল, আমরা কয়েকদিনের মধ্যেই জাপান যাচ্ছি। 4 দিনের অফিসিয়াল ট্যুর। আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় ফাইল আর কাপড় চোপড় তুলে রাখবেন। নূর একটু থমকালো, ঠোঁট শুকিয়ে এলো, শব্দগুলো গিলে ফেলে কাপা গলায় জিজ্ঞেস করলো, স্যার, আমি কি একা যাচ্ছি নাকি আরও কেউ যাবে? আবির মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠান্ডা নিরাসক্ত স্বরে বলে, আরও 2 জন যাবে। এটা অফিসিয়াল টিম ট্রিপ, চিন্তার কিছু নেই। এই কথাটি শুনতেই নূরের শরীর যেন হালকা হলো, যেন গলার কাছে আটকে থাকা ভারী পাথরটি ধীরে ধীরে সরে গেল। মনে মনে বলল, উফ, ভালো হলো, অন্তত একা থাকবো না। তা না হলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনাও কম। সময় দ্রুত গড়াতে থাকে। দিন রাতের ভাঁজে জাপান সফরের তারিখ খুব কাছে এসে দাঁড়ায়। সেদিন রাতে নূর বাড়ি ফিরে বাবার ঘরে গিয়ে দাঁড়ালো। বাবা চায়ের কাপ হাতে টিভি দেখছিলেন। নূরের গলা শুনেই চোখ তুলে তাকালেন। বাবা, কাল আমাকে অফিসের কাছে জাপান যেতে হবে। নূর ধীরে বলল। আসাদুর রহমানের মুখের ভাঁজ এক মুহূর্তে কেঁপে উঠল। বাবার কণ্ঠ ভারী। 10 তারিখ তো তোর বিয়ে। নূর, সব প্রস্তুতি চলছে, জানিস তো? নূর হালকা হাসলো, একটা মায়া ভরা কিন্তু ভেতরে টেনশনে ভরা হাসি। জানি বাবা, 8 তারিখ সকালে ফিরে আসবো, তারপর সোজা গ্রামে যাব। তুমি দুশ্চিন্তা করো না। বাবার চোখে অতল নির্ভরতার ছায়া। স্ত্রীহারা মানুষটি জীবনের সমস্ত ভালোবাসা জমা রেখেছেন একমাত্র মেয়ের চোখে। মেয়ের মুখে শোনা সুখের কথাই তার কাছে পৃথিবীর আরেক নাম। কখনো দ্বিতীয় স্ত্রী ভাবেননি নূরই তার সমগ্র পরিবার। তবুও বাবার বুকের গভীরে অদৃশ্য এক শীতল স্রোত বইতে লাগলো। কেন যেন মনে হচ্ছিল এই ভ্রমণটা মেয়ের জীবনে অদ্ভুত এক মোড় আনতে চলেছে। পরদিন ভোরের আলো ফোটার আগেই নূর এয়ারপোর্টে পৌঁছয়। রাত ভোর মন জুড়ে ছিল এক অজানা উদ্বেগ। মনে হচ্ছিল আজকের দিনটি তার জীবনে যেন রহস্যের দরজা খুলে দেবে। চেক ইন কাউন্টারের পাশে দাঁড়ানো মানুষটিকে দেখে নূরের বুক কেঁপে ওঠে। আবির একাই, চারিদিকে চোখ বুলিয়েও আর কাউকে না দেখে নূর অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার, সবাই কোথায়? আবিরের ঠোঁটের কোণে ঠান্ডা নির্লিপ্ত রেখা। ওরা অন্য ফ্লাইটে গেছে, আমরা যাচ্ছি ভিআইপি ফ্লাইটে। নূরের হাতের আঙ্গুল শক্ত হয়ে যায়, যেন মনের গভীর থেকে সতর্ক বার্তা উঠে আসে। তবুও নিজেকে সামলে ফেলে। কিছু একটা ঠিক হচ্ছে না। আবারও নিজেকে বোঝায়, অবশ্যই অফিসের কাজ, সন্দেহের কিছু নেই। ফ্লাইট আকাশে উঠতেই নূর জানালার বাইরে তাকিয়ে থাকে। মেঘের সাদা চাদরে ভেসে থাকা পৃথিবীকে দেখে মন কিছুটা থিতু হয়। তবুও ভেতরের ভয় অদৃশ্য আরশির মতো ঝকঝক করে ওঠে। হঠাৎ নূর সাহস সঞ্চয় করে বলে, স্যার, জাপান থেকে ফিরে আমার 1 সপ্তাহের ছুটি লাগবে। আবির ভ্রু কুঁচকে তাকায়, কণ্ঠে বিরক্তি। কেন? নূর গলা শুকিয়ে যায়। বাড়িতে দরকারি কাজ আছে, বাবার শহরেও যেতে হবে। এক মুহূর্ত নীরবতা, তারপর আবির খুব সহজভাবে বলে, ঠিক আছে, ছুটি দিলাম। এই সহজ সম্মতিই নূরের ভেতরে আরো অশান্তি জাগিয়ে তোলে।
আবির কি সত্যিই এত সহজ, নাকি তার মুখোশের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো হিসাব? জাপানে পৌঁছানো টোকিওর রাত যেন আলোয় আঁকা এক স্বপ্ন রাজ্য। উঁচু উঁচু ভবন, ঝলমলে রাস্তা, ব্যস্ত মানুষের স্রোত, সবই নূরের চোখে নতুন বিস্ময়ের মতো। কিন্তু বিস্ময়ের বিপরীতে আবিরের চোখে আর এক ধরনের আলো, শিকারীর অদ্ভুত অশুভ। তাদের থাকার জায়গা একটি ভাড়াটে বাংলো। ভেতরে ঢুকতেই নূরের শরীর শিউরে ওঠে। দেওয়ালে নরম আলো, ঘর জুড়ে গভীর নীরবতা, আর সেই নীরবতার মধ্যে আবিরের দৃষ্টি যেন ছায়ার মতো তাকে অনুসরণ করে। রাস্তায় হাঁটতে হাঁটতে, রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে, এমনকি অকস্মাৎ মোড় ঘুরলেও নূর অনুভব করে আবিরের দৃষ্টি ঠিক তার ওপরেই স্থির। সে যেন কোনো সিদ্ধান্ত নিয়ে এসেছে, আর সেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু নূর। মনে হয় যেন আবিরের মাথার ভেতর কোথাও এক ভয়ঙ্কর কণ্ঠ বলে চলেছে, এই মেয়েটা এখন আমার নিয়ন্ত্রণে, এই বিদেশ ভূমিতে। কিন্তু নূর তা বুঝে কেবল গভীর আতঙ্কে সারা শরীর শক্ত করে রাখে। তার বাবার কথা মনে পড়ে, তার বিয়ের কথা মনে পড়ে। এত কিছুর মাঝে সে যেন নিজের হৃদয়ে একটাই প্রার্থনা ধরে রাখে, যেন সব ঠিকঠাকভাবে কাটিয়ে দেশে ফিরতে পারি। এবং অবশেষে সেই রাত এসে যায়। রাত যখন শহরের আলো কমে আসে, যখন বাংলোর নিস্তব্ধতা আরো গভীর হয়, যখন বাতাসও যেন সতর্ক হয়ে দাঁড়িয়ে থাকে জানালার পাশে, নূর সেদিন প্রথমবার অনুভব করে ভয় কখনো কখনো কোনো শব্দ ছাড়াই প্রবেশ করে মানুষের জীবনে। আর সেই রাতটি নূরের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় তার দরজার সামনে। রাতের নীরবতা তখন ঘন হয়ে নেমে এসেছে। বাইরে জাপানের ঠান্ডা বাতাস, জানালার কাছে ফোঁটা ফোঁটা কুয়াশা জমিয়েছে। নূর নিজের ঘরে একা। ওয়াশরুমে হাত মুখ ধুয়ে বেরোতেই আচমকা দেখতে পেল আবির তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে। স্তম্ভিত হয়ে যায় নূর, কণ্ঠ কেঁপে ওঠে। স্যার, আপনি এখানে কেন? আবির কোনো উত্তর দিল না। তার চোখে অদ্ভুত এক জ্বালা, বিষাক্ত আগুনের মতো দৃষ্টি। হঠাৎ ঝড়ের মতো এগিয়ে এসে নূরকে শক্ত করে চেপে ধরে, এক টানে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। নূরের পুরো শরীর কেঁপে উঠল। স্যার, প্লিজ, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। ভয়ে তার কণ্ঠ ভেঙে গেল, কিন্তু আবিরের মুখে তখন মানুষের কোনো চিহ্ন নেই। একটি হিংস্র অন্ধকার যেন তার ভেতর দখল করে নিয়েছে। নূরের আর্তনাদ, কান্না, হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা, সব কিছুই যেন চার দেয়ালে বন্দি হয়ে মরে যায় সেদিন রাতে। তার অসহায় দেহ আর আত্মার ওপর নেমে আসে এমন এক নিষ্ঠুর নির্যাতন, যার স্মৃতি সারা জীবন দগদগে ঘায়ের মতো পুড়িয়ে দেবে তাকে। সারা রাত নরপিশাচ হায়েনার মতো অমানসিক নির্যাতন করেছে আবির নূরের উপর। রাত শেষ হয়, কিন্তু নূরের রাত আর শেষ হয় না। সকালে উঠে দাঁড়াতেও পারে না নূর। শরীরের কোথাও শক্তি নেই। তার চোখ লাল ফোলা, মুখে আতঙ্কের রেখা, শরীরে মিলছে দাগ, ব্যথা যন্ত্রণায় কাতর। আর আবির মনে হয় যেন কিছুই ঘটেনি। এমন ভঙ্গিতে দরজায় ভর করে দাঁড়ায়, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি নিয়ে বলে, মিস নূর, সবাইকে আমি 50,000 দিই, কিন্তু তুমি ভিন্ন ছেলে ও ভার্জিন, তাই তোমাকে দিচ্ছি 5 লাখ। এখন খুশি তো? তারপর আরো বলে, কোনো মেয়েকে কখনো জোর করতে হয়নি, সবাই নিজের ইচ্ছে এসেছে, তোমার ক্ষেত্রে প্রথমবার জোর করলাম। এই কথাগুলো শুনে নূরের বুকের ভেতর যেন আগুন জ্বলে ওঠে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। সেই টাকা তুলে আবিরের মুখের দিকে ছুঁড়ে মারে। অঝোর বৃষ্টির মতো কান্না গড়িয়ে পড়ে তার মুখ নিয়ে বলে ওঠে নূর, আমার বাবার সব জমি বাড়ি বিক্রি করে আমি আপনাকে 50 লাখ টাকা দেব। আপনার চাইতো অনেক বেশি দিব, 10 গুণ বেশি দিব। কিন্তু পারবেন আমার সম্মান ফিরিয়ে দিতে? পারবেন আমার সতীত্ব ফিরিয়ে দিতে? হ্যাঁ, পারবেন আমার আত্মা থেকে দাগ পুষতে? না, পারবেন না। সব নারী টাকা দিয়ে নিজেদের বিক্রি করে, এটা ভাবা আপনার ভুল মিস্টার আবির। সব নারী এক না, কোনো দিনও না। এক নিঃশ্বাসে সব বলে ফেলে নূর। তার চোখে তখন ভয় নেই,
শুধু ক্ষত, রক্তক্ষরণ আর দহন। আবির প্রথমবার স্তব্ধ হয়ে যায়। এত বছর নারীর শরীর ভোগ করলেও কোনো নারীর এই চোখের ভাষা সে কখনো দেখেনি। হতভম্ব, লজ্জিত, বিভ্রান্ত হয়ে যায় সে। কিন্তু অন্ধকার মনটা আবারও ফিসফিস করে ওঠে। নূরকে পুরোপুরি পাইনি এখনো, ওকে চাই, আরও চাই। বিকেলে নূর ভাঙা গলায় তবুও দৃঢ়ভাবে বলল, স্যার, আমার পাসপোর্ট দিন, আমি দেশে ফিরবো। আপনার চাকরি আর করব না। আবির আস্তে হাসল, একটি ঠান্ডা নিষ্ঠুর হাসি। চাকরি ছাড়ার প্রশ্নই আসে না মিস নূর। আমাদের 2 বছরের চুক্তি আছে, আর এর আগে চাকরি চাইলে 5 কোটি টাকা জরিমানা দিতে হবে। নূরের রক্ত যেন জমে গেল, গলা শুকিয়ে খসখসে হয়ে গেল। এই মানুষটা শুধুই তার শরীর লুট করেনি, এখন চাইছে তাকে বাকিটাও বন্দি করে রাখতে, শ্বাসরুদ্ধ করে তার জীবনটাই টেনে নিতে। 2 দিন পর দেশে ফিরে তারা। আবির শুধু বলে, মিস নূর, 1 সপ্তাহ ছুটি, সময় মতো চলে আসবেন। নূর কোনো জবাব দেয় না, সোজা বাড়ি ফিরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কান্না করে। পানি আর চোখের জল একাকার হয়ে যায়। ওদিকে আবির মদে ঝিমিয়ে বন্ধুকে বলে, জানিস দোস্ত, যত মেয়ে পেয়েছি সবাই খুশি মনে এসেছে আমার রুমে। কেউ টাকা লোভে, কেউ আমাকে পাওয়ার নেশায়। কিন্তু নূর, আমি ওকে জোর করলাম, অথচ ও একটুও লোভী নয়। সাগর চমকে উঠে বলে। মানে তুই ধর্ষণ করেছিস? আবির মাথা নিচু করে বলে, ও ভার্জিন ছিল। আমি 5 লক্ষ টাকা দিয়েছিলাম, কিন্তু উল্টো সে বলল আমাকে 50 লক্ষ টাকা দেবে যদি আমি তার সতীত্ব ফিরিয়ে দিতে পারি। সাগর হতবাক হয়ে বলে, সতীত্ব ফিরিয়ে দিতে বলে এই কেমন কথা? এটা কিভাবে সম্ভব? জানি না দোস্ত। সাগর অবাক হয়ে জিজ্ঞেস করে, এখন কি তুই গিল্টি ফিল করছিস নাকি তোর মন ভরে নাই? কি বলবো দোস্ত, মনে কর 2টা, এখন মন ভরে নাই। ঠিক তখনই আবিরের বাবার ফোন আসে। আবির, তোকে বলেছিলাম আজকে তোকে নিয়ে কাজ আছে, কিন্তু গত 2 দিন হয়ে গেল তোর কোনো খোঁজ নেই। এখনই চলে আয় বাসায়। আবির জবাব দেয়। আসছি বাবা, 1 ঘন্টার মধ্যে। এদিকে নূর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার এসে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর শরীর কিছুটা স্থির হয়। আজ তার বিয়ে, সেজেগুজে বসে আছে, অথচ মনে একটু আনন্দ নেই। চোখে ছায়ার মতো শূন্যতা, মনের গভীরে অজানা দুশ্চিন্তা। ভাবতে থাকে, আজ আমার বিয়ে, কিন্তু আমি তো আর আগের মতো পবিত্র নেই। আমার সব কেড়ে নিয়েছে আমার প্লে বয় বস। আমি কিভাবে হাসবো আজ? অনেকবার চেষ্টা করেছে হবু স্বামীর সঙ্গে সত্যিটা বলার, কিন্তু কোনোভাবে পারেনি। তবু মনের সংকল্প, আমি কাউকে ধোকা দিতে চাই না, সুযোগ পেলে সব বলবো। গ্রামের সাধারণ নিয়মে বিয়ে সম্পন্ন হয়। বিদায়ের সময় নূর অঝরে কাঁদে, বাবার কণ্ঠে কণ্ঠস্বর ধরে থাকা অনুপ্রেরণা। বন্ধু, জানিস তো ওর মা কিভাবে মারা গিয়েছিল? আমি সৎ মা এনে কষ্ট দিতে চাইনি, তাই আমার মেয়েকে দেখবে, নিজের যত্ন নিও। গাড়িতে উঠে নতুন জীবনের পথে পা বাড়ায় নূর। পাশে বসা স্বামী এক কথাও বলে না, মনেই সে ভাবতে থাকে। গ্রামের মেয়েদের সব ন্যাকামি ভালো লাগে না, এত ঘুমটা দিতে হয় কেন এদের? শ্বশুর বাড়িতে পৌঁছে ফুপু ও শাশুড়ির নানা নিয়ম শেষে নূরকে বাসর ঘরে পাঠানো হয়। কিছুক্ষণ পর শ্বশুর আসে, ধীর কণ্ঠে বলে নূরকে, নূর, তোকে একটা কথা বলতে চাই। আমার ছেলে তার মায়ের জন্য ভেঙে গেছে। ওর মায়ের জন্য ছেলে, তার মা কি করেছিল সেটা পরে বলবো। তুই শুধু চেষ্টা করিস আমার ছেলেকে ভালো পথে রাখার। চোখ ভেজা গলায় নূর ফিসফিস করে উত্তর দেয়, আমি চেষ্টা করব, ইনশাল্লাহ। মনের মধ্যে গোপন প্রশ্ন নূরের। তাহলে কি আমার স্বামী মানুষ হিসেবে ভালো না, নাকি নেশাখোর? শ্বশুর চলে গেলে অল্প কিছুক্ষণ পর কাশির শব্দে ঘরে প্রবেশ করে নূরের স্বামী। নূর বড় ঘোমটা দিয়ে বসে আছে। সাহস করে ফুপিয়ে বলে ওঠে নূর। আপনাকে একটা কথা বলতে চাই। নূরের স্বামী অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে। বলো। কাঁদতে কাঁদতে নূর বলে, কিছুদিন আগে অফিসের কাছে জাপানে গিয়েছিলাম। সেখানে আমার বস আবির আমাকে সারা রাত ধর্ষণ করেছে। আমি অপবিত্র, আমি আপনার হক নষ্ট করেছি,
চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নিব। আমি অনেক চেষ্টা করেছি বিয়ের আগে সব কিছু বলতে, কিন্তু এক নিমেষে ঘর স্তব্ধ হয়ে যায়। বাতাস যেন জমে যায়, নিঃশ্বাস থমকে যায়। আশেপাশে অদৃশ্য ঝড় উঠতে থাকে, কারণ নূরের স্বামী আর কেউ নয়, সেই আবির নিজেই। আবির মনে মনে ফিসফিস করে, নূরের সঙ্গে আমার বিয়ে হয়েছে, এখন আমি কি করব? না, এই রাতে নূরকে কিছু বলবো না, যা বলবো সকালে। সেই আবির নূরের বাবার বন্ধু শাহিদ খানের একমাত্র ছেলে, নূরের প্লে বয় স্বামী আবির আহমেদ রাজ। আবির নিজেও জানতো না যে আজ তার বিয়ে হচ্ছে, আর সেই বিয়েটা নূরের সঙ্গে। বাবা এক কথায় সব ঠিক করে ফেলেছেন। পৃথিবীতে আবির একমাত্র তার বাবাকেই ভালোবাসে, আর তার কথা ফেলবার মতো সাহস তার নেই। সেই ভাবনা থেকেই যেন সে বেরিয়ে আসে হঠাৎ। আবির বুদ্ধি খাটিয়ে ঘরটা অন্ধকার করে দেয়, লাইট নিভিয়ে কেবলমাত্র মৃদু ড্রিম লাইট চালিয়ে ফিসফিস স্বরে বলে ওঠে, তুমি নিজের ইচ্ছাতেই কিছু করোনি, তোমাকে জোর করে গ্রাস করেছে তোমার সেই বস, তাই তোমাকে আমি ক্ষমা করে নিলাম। নূর বিস্ময়ে তাকিয়ে থাকে, ধীরে বলে, আপনার কণ্ঠস্বর একেবারে আবির বসের মতো শোনাচ্ছে। আবির হেসে বলে, হয়তো সারাদিন তুমি তোমার সেই বসের কথা ভেবে গেছো, তাই সব কিছুতেই এখন তাকে খুঁজে পাচ্ছ। নূর ভেতরে ভেতরে ভাবে, আসলে সত্যিই তাই। সারাদিন ওই হারামজাদা লুচু প্লে বয় বসের কথা আমি ভেবেছি। কিছুক্ষণ চুপ থেকে নূর হঠাৎ জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার নামটা কি? বিয়ের ভিড়ে টেনশনে শুনতেই পাইনি। আবির মুচকি হেসে জবাব দেয়, রাজ। আসলে ছোটবেলা থেকে সবাই আবিরকে এই নামেই ডাকে। সেই পরিচিত নাম নূরের কানে বাজতেই মাথায় রাগ উঠে যায়। আবিরের ভেতরে অশুভ আকাঙ্ক্ষা উকি মারে। তার উদ্দেশ্য একটাই, নূরকে আবারও নিজের দখলে নেওয়া। নূর কিছু বোঝার আগেই আবির তার শাড়ির আঁচল সরিয়ে মুখ গুজে দেয় নূরের গলায়। নূর হতভম্ব হয়ে যায়, তার মনে ভেসে ওঠে, আমি কত স্বপ্ন নিয়ে এসেছিলাম আজ। ভেবেছিলাম স্বামীর সাথে গল্প করব, সুখ দুঃখ ভাগ করে নেব, কিন্তু সেও আসলে সব পুরুষই শুধু শরীরের লোভী। আবির নূরের আবেগ, ভালোবাসা কিংবা অনুভূতির কোনো তোয়াক্কা করে না, শুধু নিজের ক্ষুধার তাড়নায় বুঁদ হয়ে যায়। চোখ ভিজে ওঠে নূরের, টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আবিরের অমানসিক নির্যাতন ও শরীরের অসহ্য যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে পড়ে নূরের দেহ। মনে হয় যেন তার বসই আজ তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। অনেক সময় পরে ক্লান্ত হয়ে আবির সরে আসে, মনে মনে ভাবে, এই মেয়েটার মধ্যে কি আছে? কেন আমার মন ভরে না? কেন বারবার আমার কাছেই টানে? এর আগে কোনো মেয়েকে দ্বিতীয়বার চায়নি, অথচ এখন তো নূর আমার স্ত্রী। অন্যদিকে ক্ষতবিক্ষত শরীরের যন্ত্রণায় কাতর নূর ওয়াশরুমে গিয়ে নিজেকে সামলায়। ফ্রেশ হয়ে শয্যায় ফিরে শুধু ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। আবির আবারও ভাবে, স্ত্রী হয়েছে তো কি হয়েছে, বাড়িতে থাকবে, সংসার সামলাবে, আমার জীবনে নাক গলাবে না। নূরের ভেতরে তখনও ঝড়। সব পুরুষই শরীরের লোভী, অথচ একটু অপেক্ষা করলে আমি ভালোবেসে সব কিছু সঁপে দিতে রাজি ছিলাম, কিন্তু সেই অপেক্ষা করলো না। নতুন দিনের আলো নূরের মুখে পড়তেই সে ধীরে চোখ মেলে। প্রথমে স্বাভাবিকভাবেই পাশে ঘুমন্ত মানুষটিকে দেখে মুচকি হাসল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই হৃদয়ে বজ্রপাত। সামনে সে মুখ, সেটা তার স্বামীর নয়, সেটা সেই প্রেতাত্মার মতো মানুষ আবির। নূরের দৃষ্টি আচমকা তীব্র হয়ে ওঠে, তার গলা ফেটে বেরিয়ে আসে চিৎকার, এই লুচু প্লে বয়, তুই আবার রুমে কি করিস? হ্যাঁ, আমার স্বামী কোথায়? আবির হকচকিয়ে জেগে ওঠে। কিছুক্ষণ তাকে দেখে মৃদু গলায় বলে, কি হলো নূর, তুমি এমন চিৎকার করছো কেন? নূর দাঁত চেপে রাগে কাঁপতে কাঁপতে বলে, তুই একটা নোংরা প্লে বয়, আমার ঘরে কি করিস? হ্যাঁ, আমার স্বামী কোথায়? আবির মুখ নিস্তব্ধ, একটু থেমে শান্ত গলায় বলে, আমি তোমার স্বামী, গতকালই আমাদের বিয়ে হয়েছে। নূরের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে যায়।
ঠিক তখনই দরজায় কড়া নাড়া। বাইরে থেকে আবিরের বাবা উদ্বিগ্ন স্বরে বলেন। কি হলো বৌমা, এত চিৎকার করলে কেন? আবির দ্রুত দরজার দিকে তাকিয়ে বলে। কিছু না বাবা, নূর একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছে। বাবা চলে যান। দরজা বন্ধ হতেই আবির ঘুরে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি টেনে বলে। কি হলো মিস নূর? ও ভুল বললাম, এখন তো মিসেস নূর। নূরের হাত পা ঠান্ডা হয়ে আসে, হতবাক, শব্দ হারিয়ে যায়। তারপর হঠাৎই সব বাঁধ ভেঙে ফেটে পড়ে। আমার বিয়ে হয়েছে একটা লুচু নারীলোভী ধর্ষককারী শয়তানের সাথে। আবির এবার হাসে না, একটু কাছে এসে নিচু গলায় বলে। তোমার খুশি হওয়া উচিত, যে পুরুষ তোমাকে প্রথম চেয়েছিল, তোমার সবকিছু দেখেছে, তার সাথেই তোমার বিয়ে হয়েছে। বাক্যগুলো নূরের হৃদয়ে ছুরির মতো ঢুকে যায়। সে কাপা গলায় বলে। তোমাকে স্বামী মানার চেয়ে সারা জীবন কুমারী থেকে মরে যাওয়া 1000 গুণ ভালো ছিল। আবিরের চোখ ঠান্ডা হয়ে যায়, তার গলায় কেমন যেন অজানা কঠোরতা। এসব আমি জানি না, তবে শোনো, বাইরে আমি যাই করি বাবাকে কিছু বলবে না, আর আমাদের বিয়ের ব্যাপারে বাইরে কেউ যেন কিছু না জানে। নূর হতবাক। মানে কি, বিয়ে হলো আর তুমি চাইছো লুকিয়ে রাখতে? আবির ঠান্ডা হাসি দেয়। হ্যাঁ, এখন আমাকে আমার আগের ইমেজ ধরে রাখতে হবে। ব্যবসা, সমাজ, বন্ধু সবকিছু আছে, তাই তুমি শান্ত থাকো আর আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। নূর ফুপিয়ে উঠে বলে। আমি সারা জীবন এই মিথ্যের মধ্যে বাঁচবো? আবির তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে অপরাধ বোধের অদৃশ্য একটা ঝিলিক, কিন্তু সেই আলো 1 সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। সময় হলে সব বুঝতে পারবে নূর। বলে সে ঘর থেকে চলে যায় আবির। দরজা পর্যন্ত গিয়ে থেমে পেছনে ফিরে তাকিয়ে বলে। আর আজ রাতে তোমাকে কিছু বলার আছে, যা সম্ভবত তোমার জীবনটাই বদলে দেবে। দরজা বন্ধ হয় আর নূর মনে মনে ফিসফিস করে। আর কি বাকি আছে আমার জীবন বদলানোর? পরের দিন সকালে আবির নূরকে ডেকে বলে। আগের যা হয়েছে ভুলে যাও, এখন থেকে তুমি আমার স্ত্রী, আমি যা বলবো তাই করবে, আর বাইরে আমাদের সম্পর্কটা গোপনই থাকবে। নূরের চোখে তখন নদীর মতো জমে থাকা ক্ষোভ। ঠান্ডা ধারালো গলায় সে জবাব দিল। কি হয়েছে কি হয়নি তার কোনোটি আমি ভুলবো না। তুমি আমার কাছে স্বামী নও কোনো আশ্রয়ও। তোমার ভালো মন্দ নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আর তোমাকে স্বামী হিসেবে মানতে আমার বয়েই গেছে। আবির মুচকি হেসে তার স্বভাব সুলভ উদ্ভূত ভঙ্গিতে বলল। মানো বা না মানো, এই সম্পর্কটা এখন বাস্তব। অধিকার বলতে একটা জিনিস আছে, আর আমি আমার অধিকার আদায় করতে জানি। নূর তীব্র দৃষ্টিতে তাকালো। অধিকার? তুমি শুধু নিজের ইচ্ছেকে অধিকার বলে মনে করো? হ্যাঁ, আসলে কি এটাকে অধিকার বলে? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আবির কাছে তার রাগ যেন উপভোগ্য। দুষ্টু হাসি দিয়ে ফিসফিস করলো। তুমি জানো নূর, রাগ করলে তুমি আরো সুন্দর লাগো, অসম্ভব হট লাগে। নূর মুখ ঘুরিয়ে তীক্ষ্ণ স্বরে বলল। নিজের স্ত্রীকে এসব বলতে লজ্জা হয় না তোমার? আবির হাসলো। আমি তো বাইরে কারোর সামনে বলছি না, আর নিজের স্ত্রীকে বলতে লজ্জা পাওয়ার কি আছে? ঠিক তখনই নিচ থেকে আবিরের বাবা ডাক দিলেন নাস্তার জন্য। ঘর থেকে বের হওয়ার আগে আবির দরজার কাছে দাঁড়িয়ে নরম কিন্তু গভীর গলায় বলল। আমি যেমনই হই নূর, আমার স্ত্রীর সম্মান রক্ষা করতে জানি, তাই তোমার ব্যাপারে বাইরে কখনো বাড়াবাড়ি কথা বলবো না, কিন্তু ভেতরের সম্পর্ক সেটা আমি ঠিক নিয়ন্ত্রণে রাখবো। আবির বেরিয়ে গেলে নূর নিঃসংকোচ চোখ বন্ধ করল। তার মন তখন হাজারো প্রশ্ন, হাজারো ভয়, আর একটাই সত্য। এই মানুষটার সাথে একই ছাদের নিচে থাকার মানে হলো প্রতিটি মুহূর্তে নিজের ভেতরের যুদ্ধ লড়তে থাকা। নাস্তার টেবিলে বসে সাঈদ সাহেব আপন মলিন মুখে হাসলেন। তার চোখে মেয়ের মতো বৌমার প্রতি অদ্ভুত স্নেহ। তারপর বলেন। আবির, নূর একটা কোম্পানিতে চাকরি করে, মেয়েটাকে চাকরি করতে দিস। এমন কোনো কথা বলবি না যাতে নূর মনে কষ্ট পায়। নূর মাথা নিচু করেই থাকে, ধীরে বলে। বাবা, আমি ওনার কোম্পানিতে কাজ করি, ওনার পিএ হিসেবে। সাঈদ সাহেব হো হো করে হেসে ওঠেন। তাহলে তো ভালোই হলো। এখন আমার ছেলে তোমাকে পাহারা দেওয়ার জন্য আলাদা বডিগার্ড রাখার দরকার পড়বে না।
বাবার সামনে আবিরের মুখ স্থির, কিন্তু তার চোখে ক্রুদ্ধ আগুন দপদপ করতে থাকে। নাস্তা শেষে দুজনে রুমে ফিরে আসতেই আবিরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে দরজা বন্ধ করে গর্জে উঠে বলে, নূর, তোমার চাকরির দরকার কি? আমার কি টাকার অভাব আছে? আর বাবাকে কেন বললে তুমি আমার পিয়ে? নূর আবিরকে খুঁটিয়ে দেখে। যে মানুষটা বাইরে থেকে কঠিন, ভেতরে সে বাবার সামনে ছোট্ট ছেলের মতো। তাই চেঁচামেচির মাঝেও নূর বুঝে যায় এই মানুষটার বাবার প্রতি ভালোবাসা সীমাহীন। নূর ঠান্ডা কণ্ঠে বলে, মিস্টার হাজব্যান্ড, বিয়ে হয়ে গেছে, এখন আর তুমি চাইলে সব কিছু পাল্টাতে পারো না। তাই আমি একটু ভেবে দেখেছি। আবির চোখ আধ বোঝা করে তাকায়। কি ভেবেছো? নূর নিঃশ্বাস টেনে সোজা কথা বলে, তুমি তো নারী লোভী প্লে বয়, যেখানে যাও সেখানে মেয়েদের সাথে জড়িয়ে পড়ো, এটাই তোমার স্বভাব। আবির হাসে, সেই পরিচিত বিরক্তিকর প্লে বয় হাসি। এত পুরনো তত্ত্ব, নতুন কিছু বলো। তখনই নূরের চোখ শক্ত হয়ে ওঠে। তার কণ্ঠ নরম নয়, স্পষ্ট, শীতল, দৃঢ়। এসব বন্ধ করতে হবে। আবির ঠোঁটের কোণে ব্যঙ্গ ফুটে বলে ওঠে। ওয়ার্নিং দিচ্ছ নাকি? না করলে কি করবে? নূর এবার তাকায় সরাসরি আবিরের চোখে। তার কথাগুলো ঘরের বাতাস কাঁপিয়ে দেয়। আমি কিচ্ছু করব না। তবে শোনো, তুমি যতগুলো সম্পর্কে জড়াবে, আমি ততগুলো পুরুষের সাথে সম্পর্ক জড়াবো। ঘর নিস্তব্ধ হয়ে যায়। আবিরের চোখে বজ্রপাতের মতো বিস্ময়, রাগ আর ভয়। কারণ যে নূরকে সে ভেবেছিল নরম, ভীত, অসহায়, সেই নূর আজ তার সামনে বজ্রকণ্ঠে দাঁড়িয়ে আছে। তবুও আবিরের ঠোঁটে একরকম কুৎসিত বাঁকা হাসি খেলে গেল। নূর, সময় হলে সব দেখা যাবে। এইভাবে দিনগুলো গড়িয়ে যায়। এক সপ্তাহ কেটে যায় নিঃশব্দ বৈরিতায়, অঘোষিত ঠান্ডা যুদ্ধের মতো। এক সকালে আবির একাই বেরিয়ে গেল। নূরকে সঙ্গে নিল না। নূর শুধু নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তার বেরিয়ে যাওয়া বা না যাওয়া কোনো কিছুরই আর মূল্য নেই নূরের কাছে। আজ নূর অনেক সময় নিয়ে সেজে উঠল, যেন মেঘের আড়াল থেকে অবশেষে সূর্য বেরোয়, অথচ সেই আলোয় আছে লুকোনো বিদ্রোহ, দহন আর প্রতিজ্ঞা। অফিসে ঢুকতেই যেন পুরো ভবন নিস্তব্ধ হয়ে গেল। এতদিন নূরের পরিচয় ছিল কালো বোরখা, সাধারণ হিজাব, লুকোনো সরলতা। কিন্তু আজ নীল শাড়ির হালকা ঝলক, চোখে গভীর কাজলের ছায়া, ঠোঁটে লাজুক গোলাপি রং, আর মাথায় নীল হিজাবের আভা। মনে হচ্ছিল স্বর্গ থেকে নীল পরি নেমে এসেছে। অথচ চোখে আছে হাজার বছরের জমাট কষ্ট আর আগুনে গড়া দৃঢ়তা। কেবিনের কাচের দরজা খুলে হঠাৎ আবির যখন বেরিয়ে এলো, তার মুখে বিস্ময়ের ছায়া জায়গা পেল মাত্র এক মুহূর্ত। পরক্ষণেই সেই মুখ কঠোর হয়ে উঠল, যেন নিজের ভেতরের ঝড় চাপা দিতে চাইছে। সে দেখল পুরো স্টাফরা নূরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। কারো চোখে প্রশংসা, কারো চোখে ঈর্ষা, কারো চোখে এক অদেখা ঝিলিক। ঠিক তখনই বজ্রের মতো গর্জে উঠল আবিরের কণ্ঠ। মিস নূর, আমার কেবিনে আসো। সবার সামনে রাগে গর্জে ওঠা আবিরকে দেখে নূরের ঠোঁটের কোণে মৃদু ব্যঙ্গ ভরা মুচকি হাসি ফুটে উঠল। আবিরের রাগ যেন তাকে বিন্দুমাত্র নাড়াতে পারল না, বরং তার চোখে ফুটে উঠল। আজ আমি আর সেই ভীত নূর নই। এদিকে আরোহী, মিম আর পায়েল তিনজনেই ফিসফিস করতে লাগলো। চোখে বিদ্বেষের দবদবে আগুন বলে ওঠে। আরে কিছুদিন আগেই তো স্যারের সাথে জাপান গিয়েছিল, বেড শেয়ার করে মোটা টাকা কামিয়েছি, তাই আজ এমন সাজসজ্জা, ঢং মারছে। মেয়েলি বিষাক্ত কথাগুলো দূর থেকে নূরের কানে পৌঁছলো, কিন্তু আজ সে কিছুই বলল না, শুধু হিজাব একটু ঠিক করে নরম হাসলো। একটা হাসি যেখানে ছিল অসীম শক্তি, অবজ্ঞা আর এক অটুট সিদ্ধান্ত। নূর ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে, ঠোঁটে শান্ত সংযত একটা মুচকি হাসি, যেন নিজের ভেতরের ঝড়কে আড়াল করার শেষ চেষ্টা। কিন্তু তার বিপরীতে আবিরের চোখে দাউ দাউ করে চলছে রাগের আগুন। তিনি আচমকাই উঠে দাঁড়ালেন, দরজাটা শক্ত করে ভেতর থেকে বন্ধ করে দিলেন। তার ভঙ্গিতে এমন ঝড় যেন কেবিনের দেওয়ালও কেঁপে উঠল। বীর ঘনিয়ে এলো নূরের সামনে।
স্বরে তীব্র ঝড়ে বলে, রূপ দেখিয়ে পুরুষদের মাথিয়ে দিতে খুব শখ তোমার। স্বামী থাকতে অন্যদের দৃষ্টি কামানোর এতই আনন্দ? নূর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে ব্যথা তবু ভয় নেই। মৃদু গলায় ফিসফিস করে বলল, কষ্ট হচ্ছে? হওয়াই উচিত। তেমনই কষ্ট হয়েছিল আমার সেই রাতে জাপানে, যখন আপনি আমাকে নিজের ক্ষমতার জোরে অপমান করেছিলেন, আমার সতীত্ব, আমার সম্মান নিয়ে সারা রাত নরপিশাচের মতো ধর্ষণ করেছিলেন আমার অনুনয় অনুরোধ সত্ত্বেও। নূরের চোখে তখন বয়ে যায় অশ্রুর ঢেউ। আবিরের বুকের ভেতর কোথাও যেন ধাক্কা লাগে, তবু সে তার অভ্যেস মাফিক ব্যঙ্গ হাসি চেপে রাখতে পারে না। নূর আবার বলে, তার কণ্ঠ এবার ছুরির মতো ধারালো। নূরের চোখে টলমল করে ওঠে জল। বুকের ভেতর জমে থাকা হাজারটা ক্ষত একসাথে ভাষা খুঁজে পায়। কথাগুলো ধীরে ধীরে, কিন্তু প্রতিটি শব্দ যেন তলোয়ারের মতো ধারালো। সারা জীবন কারো হাত ধরা হয়নি আমার। একটা কুমারী মেয়ের মতো কত স্বপ্ন বুনেছিলাম স্বামীকে নিয়ে। ভাবতাম আমার জীবনসঙ্গী হবে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ভেবেছিলাম একটা ভালোবাসায় ভরা সংসার হবে, যেখানে সম্মান আর স্নেহ থাকবে, যেখানে আমি নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারবো নির্ভয়ে। কিন্তু আপনি আপনি স্বামী নন হাবিব। আপনি তো সেই হায়না যার চোখে মানুষ নয়, শুধু শরীরের ক্ষুধা। একজন মানুষ খেকো হায়না যে শুধু শরীর বুঝে, অনুভূতি বোঝে না। কথাগুলো আবিরের ভেতর কোথাও গিয়ে ধাক্কা খায়। তার চোখের আগুন থমকে যায় এক মুহূর্তের জন্য, আর তখনই আবিরের মুখে ধীরে ধীরে ফুটে ওঠে এক বিকট অদ্ভুত বিজয়ের হাসি, যেন নূরের প্রতিটি কথাই তাকে থামিয়ে না দিয়ে আরো উস্কে দিচ্ছে। আবিরের ঠোঁটে হঠাৎই এক বাঁকা বিদ্রুপ মাখা হাসি ফুটে ওঠে। তার গলা থেকে ঝরে পড়ে শীতল ধারালো বাক্য, হ্যাঁ নূর, আমি প্লে বয়, সেটা স্বীকার করতেই লজ্জা নেই আমার। নারীর শরীরে আমার দুর্বলতা, আমি খারাপ, আমি পাপী, সব মানলাম। কিন্তু তোমরা মেয়েরা, একজন পুরুষের মন বড় না তো তোমাদের? তোমরা ছেলেদের মন নিয়ে খেলা করো, তখন তো কোনো অপরাধ হয় না। তোমরা যখন বিভিন্ন ছেলে নিয়ে। কথাগুলো বলতে বলতে আবির আরো কাছে আসে নূরের, যেন আবিরের নিঃশ্বাসের উত্তাপ ছুঁয়ে যায় নূরের কপাল। পুরো ঘরটা মুহূর্তেই ভারী হয়ে ওঠে। আবির নিচু স্বরে ফিসফিস করে, যেন প্রতিটি শব্দই আদেশের মতো করে বলে, শুনে রাখো নূর, আমার সাথে সংসার করতে চাইলে আমি যেমন বলবো তেমনই চলতে হবে, না হলে চলে যাও, আমার কিছু যায় আসে না। এই নির্মম স্পষ্ট উচ্চারণে নূরের বুকটা হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে। চোখের কোণে জমে ওঠে অসহায়ের জল, কিন্তু অদম্য শক্তিতে এসে মাথা তোলে। অনর্বর গলায় তবু তীক্ষ্ণ দৃঢ়তায় নূর বলে ওঠে, চলে যেতে চেয়েছিলাম, সত্যি চেয়েছিলাম, কিন্তু পারিনি। বাবার মুখের দিকে তাকিয়ে পারিনি। আমার বাবা তোমার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করেন। তাদের সেই বিশ্বাস ভাঙার অধিকার আমার নেই। শব্দগুলো যেন বুকে লুকানো সব ব্যথা উন্মোচন করে দেয়। তারপর কোনো দিকে না তাকিয়ে নূর ধীরে ঘুরে দাঁড়ায়। গাল বেয়ে গড়ানো অশ্রু হাতের ওড়নিতে মুছে নেয়। কোনো কিছু না বলেই কেবিনের দরজা খুলে বেরিয়ে যায়। আবিরের গর্জনে ভরা সেই অন্ধকার কক্ষে তার পদচিহ্ন যেন শেষ আলো হয়ে মিলিয়ে যায়। নিচে লিফটে নেমে সোজা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা হয় নূর। ক্লান্ত, ভাঙা, তবু ভেতরে কোথাও জমে ওঠা এক কঠিন সিদ্ধান্ত নিয়ে। অফিস শেষে আবির গাড়ি না নিয়ে সোজা চলে যায় শহরের নির্জন বাড়ির দিকে। আজ তার ভেতরটা যেন অদৃশ্য কোনো ঝড়ে এলোমেলো। মাথার ভেতর চিন্তার ঢেউ, চোখে ক্লান্ত অস্বস্তি। বাড়ির ম্লান আলোয় কোণে বসে সে একের পর এক ড্রিঙ্ক গলা দিয়ে নামাতে থাকে। গ্লাসে থাকা তরলটা যেন তার অপরাধ বোধ, তার দম্ভ, তার দুঃস্বপ্ন সব গিলে ফেলতে চাইছে। ঠিক তখনই পাশে এসে বসে তার পুরনো বন্ধু সাগর। চেনা ভঙ্গিতে কাঁধে চাপ দিয়ে হেসে ওঠে, দোস্ত, আজ কোন পাখিটাকে ধরবি? কদিন দেখছি তোকে পুরনো আবিরের মতো লাগছে না। প্লেবয়ের হরমোন কি শুকিয়ে গেল নাকি? আবির ধীরে ধীরে গ্লাস ঘুরিয়ে বলে, না দোস্ত, আজ আর কিছু চাই না। জানি না কেন, কিন্তু এখন আমার জন্য একজন মেয়ে যথেষ্ট।
সাগরের চোখ বিস্ময়ে গোল হয়ে যায়। কি তুই আবির খান যে মেয়েকে দেখে চ্যালেঞ্জ ভাবত সে এখন একজনেই আটকে গেল? আজ বুঝি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ সাগর, সত্যি বলছি। আমার জন্য এখন নুরই যথেষ্ট, এছাড়া আর কাউকে চাই না। সাগর থমকে যায়। কিছুক্ষণ পর ধীরে জিজ্ঞেস করে, নূর মানে তোর পিয়ে, যাকে তুই জাপানে? আবির তাড়াতাড়ি কথা কেটে দেয়। বিয়ের কথা প্রকাশ করে না সে। সাগর মৃদু হেসে বলে, দোস্ত, তারে তুই প্রেমে পড়েছিস, এটা তো অসাধ্য সাধন। আবির শেষ চুমুক দিয়ে গলায় ঢেলে ফেলে গ্লাসের ড্রিঙ্ক। তার কণ্ঠ আরো নরম হয়ে যায়। হ্যাঁ, আমি নূরের প্রেমে ডুবে আছি, হাবুডুবু কাছে, কিন্তু কাউকে বলতে পারি না। ও এখনো আমাকে ঘৃণা করে। ওর চোখে আমি শুধু লুচু প্লে বয়। সাগর গভীর দৃষ্টিতে একবার তাকিয়ে থাকে, তারপর ভারী গলায় বলে, দোস্ত শোন, এভাবে ইগো ধরে রাখলে একদিন ওকেও হারাবে, নিজেকেও হারাবি। আবির কোনো উত্তর দেয় না। গ্লাসের ভেতরে জমে থাকা শেষ ফোঁটা তরলের মতো তার চোখেও জমে ওঠে না বলা কিছু। অন্যদিকে বাসায় ফিরে নূর বিছানায় বসে একটানা কাঁদতে থাকে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু আর হৃদয়ের ব্যথা মিলেমিশে এক রূপান্তরিত যন্ত্রণার ছবি ফুটিয়ে তোলে। তার কানে বাজে আবিরের সেই কঠিন কাটা ভরা কথাগুলো, তোমাদের এক পুরুষে হয় না। নূরের মনে ভেসে ওঠে প্রশ্নের ছায়া। তাহলে কি আবিরের জীবনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই সন্দেহে নূর আবিরের ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে। আলমারি, ড্রয়ার, ডেস্ক কোনোটিও বাদ থাকে না। কিন্তু অবশেষে সে শুধু শূন্যতা পায়। কোনো প্রমাণ, কোনো সূত্র কিছুই হাতে আসে না। রাতের অন্ধকার গভীর হয়ে আসে। ঘড়ির কাঁটা যখন একটাই পৌঁছয়, মদে টলমল চোখে আবির ধীর পায়ে বাসায় ফিরে আসে। ডাইনিং টেবিলে বসে থাকা নূরের দিকে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে দেয় আবির। এত রাত পর্যন্ত বসে আছো কেন নূর? নূর আবিরের নেশাগ্রস্ত অবস্থার কথা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সাজিয়ে দিচ্ছি। বাবা ঘরে উপস্থিত থাকায় আবির কোনো অশান্তি তৈরি করে না। ফ্রেশ হয়ে এসে একসাথে তারা রাতের খাবার খায়। সেই মুহূর্তে অদ্ভুত এক অনুভূতি আবিরের মনে কাজ করে। মনে হয় বহুদিন পরে তারা শান্তির সঙ্গে এক টেবিলে বসেছে। খাবার শেষ করে আবির ছাদে উঠে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে দুই নারীর মুখ, নিজের মা আর ঐশী। মনের গভীরে ঝরে পড়ে সেই বেদনাদায়ক স্মৃতি। মনে মনে সে ভাবতে থাকে এই দুই নারী কিভাবে তার জীবনটাকে ধ্বংস করেছে। চুপচাপ রুমে ফিরে আসার পর আবির থমকে যায়। চোখের সামনে নূর বিছানায় আধমগ্ন অবস্থায় বসে আছে। আবিরের কণ্ঠে ঢেউ ওঠে। নূর, এভাবে বসে আছো কেন? নূরের ঠোঁট কাঁপছে, কণ্ঠস্বর স্থির কিন্তু প্রত্যাশার সঙ্গে পূর্ণ। আপনি তো এমনই, একটু পরেই জোর করে নিজের অধিকার আদায় করবেন, তাই আগে থেকে শরীর আর মনকে প্রস্তুত করে বসে আছি। এই মুহূর্তে আবিরের বুক কেঁপে ওঠে। চোখ বন্ধ করেও সে অনুভব করতে পারে নূরের প্রতি তার কণ্ঠে ঝরা অভিযোগের তীর কত গভীরভাবে লাগছে। মনে মনে বলে, নূর আমাকে কতটা অমানুষ মনে করেছে। কোনো উত্তর না দিয়ে আবির ধপ করে নূরের পাশে বিছানায় শুয়ে পড়ে। নূরের ঠোঁট থেকে আবার ঝরে আসে তীক্ষ্ণ ব্যথার শব্দ। হো, আজ বুঝি নতুন কোনো নারীর শরীর ভোগ করেছো? হ্যাঁ, তাই স্ত্রীকে আর ছোঁয়ার ইচ্ছে নেই? আগে বললে তাহলে এত প্রস্তুতি নিতে হতো না। কণ্ঠে ব্যঙ্গ মিশেছে, তবু সেই শব্দগুলো যেন তীর হয়ে আবিরের বুকের ভেতর ঘা মারে। পরের দিন অফিসে নূর চুপচাপ নিজের কাজে মন দেয়। হঠাৎ অফিসের এক কোণে আরোহী, মিম আর পায়েল নূরকে ইঙ্গিত করে ফিসফিস করে, দেখেছিস ওই যে সামনের টেবিলে বসে আছে আমাদের আবির বসের নাইট পার্টনার, অফিসে বিদেশে সবখানেই বসের বেড পার্টনার। সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। হঠাৎই এক মেয়ে দৃপ্ত কণ্ঠে বলে, কে সাহস করলো আমার আবিরের সাথে মেলামেশা করার? কার সাথে জড়াচ্ছে আবির? কে সে? আরোহী ঠোঁটে শয়তানি হাসি মেখে জিজ্ঞেস করে, আপনি আবার কে? মেয়েটি চোখে আগুন নিয়ে উত্তরে বলল, আমি ঐশী, আবিরের একমাত্র ভালোবাসা। নূর স্পষ্টভাবে সেই কথাগুলো শুনে ফেলে। বুক হঠাৎ থেমে যায়।
নিঃশ্বাস আটকে আসে। আরোহী ঠোঁটে শয়তানি হাসি মেখে আঙ্গুল তুলল। ওই যে সামনের টেবিলে বসে মেয়েটাকে দেখছেন, ওই নূর। ঐশী হঠাৎ নূরের দিকে ঝাঁপিয়ে আসে। কোনো শব্দ ছাড়াই সে নূরের চুলের শক্ত মুঠি ধরে প্রচণ্ড এক চড় মারে। তার সঙ্গে সঙ্গে এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করে। নূরের চোখে অশ্রু, ঠোঁট রক্ত ঝরে পড়ে। ঐশীর কণ্ঠ ঝরঝরে বিষধর। তোকে আমি ছাড়বো না। এত সাহস কি করে পেলি? আমার আবিরকে আমার কাছ থেকে কেড়ে নিবি? ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজা ঝটপট খুলে যায়। আবির কেবিন থেকে বাহিরে আসে, চোখে চোখে আগুন, মুখে রাগ। দূর থেকে দেখে তার প্রাক্তন প্রেমিকা তার স্ত্রীকে মারছে। মনে হয় সময় থমকে গেছে। আবিরের রক্ত গরম হয়ে যায়, বুকের ভেতর ঝড় বইছে। এক মুহূর্তে তার সমস্ত আবেগ, রাগ, ক্রোধ, অতৃপ্ত ভালোবাসা মিশে যায়। আবির ছুটে আসে, হাত গুটিয়ে চোখে অগ্নিশিখা। এই যুদ্ধে আর কোনো দেরি নেই। অফিসের ভারী নিস্তব্ধতা হঠাৎই যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। হঠাৎ বজ্রপাতের মতো ছুটে এসে আবির এক ঝটকায় নূরকে তুলে শক্ত করে ধরে। তার হাতের শক্ত চাপ আর চোখের দবদবে আগুন দেখে মনে হচ্ছিল কেউ যেন দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনকে মানব দেহে বন্দি করে দিয়েছে। এরপর যা ঘটল তা যেন পুরো ঘরটাকেই স্তব্ধ করে দিল। এক ঝোড়ো শব্দ, আবিরের হাত উঠে গিয়ে ঐশীর গালে এমন এক চড় বসালো যেন সেই আঘাতের প্রতিধ্বনি অফিসের দেওয়াল ভেদ করে বাইরে পর্যন্ত গড়িয়ে গেল। ঐশী দুলে উঠল, চোখ বিস্ফোরিত, মুখে শুকিয়ে ছাই। চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো তার ঠোঁট ফাঁকে। আবিরের চোখে তখন রক্তিম ঝড়, কণ্ঠস্বর আর্ত বজ্রের মতো ফেটে বেরিয়ে এলো। তোর সাহস হলো কি করে আমার পিএকে এই অফিসে এসে থাপ্পড় মারিস? এখনই বের হয়ে যায় এখান থেকে, নইলে এরপর কি হবে আমি নিজেও জানি না। ঐশী কেঁপে ওঠে, তার চোখের কোণে জল এমনভাবে জমতে থাকে যেন লজ্জা, ভয় আর অনুশোচনার ভারে তা থমকে আছে। কাঁপা কণ্ঠে বলে, প্লিজ দয়া করো আবির। সেই দিন আমার ভুল হয়েছিল, খারাপ লোকদের কথায় পড়ে গিয়েছিলাম। শুধু একবার ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আবির ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, মুখের পেশিগুলো টান টান, চোখে আগুনের লেলিহান শিখা। তার প্রতিটি পদক্ষেপে চারপাশের বাতাস যেন ভারী হয়ে ওঠে। ভুল? আবিরের কণ্ঠে ঠান্ডা বিদ্রুপ। কোনটা বল ঐশী? অন্য পুরুষের সঙ্গে হোটেলে যাওয়া, নাকি আমার চোখের সামনে তোমার বিশ্বাসঘাতকতা থেকে ফেলা? কোনটাকে আজ তুমি ভুল বলছো? ঐশী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে, দুহাত বাড়িয়ে আকুল মিনতির সুরে বলে, আমি বাবাকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে, দেখবে আমি তোমাকেই বিয়ে করব। তোমার বাবা আর আমার বাবা বন্ধু, রাজি হয়েই যাবে। মুহূর্তটি যেন থেমে যায়। আবিরের ঠোঁটে ধীরে ধীরে এক তীক্ষ্ণ ধারালো ব্যঙ্গ হাসি ফুটে ওঠে, যে হাসির ভেতর জমে আছে ঘৃণা, অবজ্ঞা আর বিশ্বাস ভাঙার বিষাক্ত যন্ত্রণা। ঘরের নীরবতায় সেই হাসি যেন আগুনের মতো জ্বলে উঠল, নিশ্চুপ কিন্তু নির্মম। চেষ্টা করে দেখো ঐশী, তুমি আর আমি বিয়ে কোনোভাবে সম্ভব নয়। আবিরের ঠোঁট থেকে ঝরে পড়া এই কথাগুলো যেন বুলেটের মতো বাতাস ছিঁড়ে ছুটে গেল। পুরো অফিস নিস্তব্ধ, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। মনে হচ্ছে চারপাশের মানুষগুলো নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। আরোহী, মিম ও পায়েল রীতিমতো থরথর করে কাঁপছে। নূরের বুকের ভেতর শীতল এক বজ্রাঘাত নেমে আসে। সে বুঝতে পারে ঐশী ছিল আবিরের অতীতের অংশ, কিন্তু সেই অতীত আজও যেন দপদপে অগ্নিশিখার মতো দাঁড়িয়ে আছে, তার বর্তমান জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আবির কোনো কথা না বলে নূরের হাত শক্ত করে ধরে নিজের কেবিনের দিকে টেনে নেয়। তার হাঁটার ভঙ্গি অস্থির, কাপা, মুকুটহীন রাজা যেন নিজেরই নির্লিপ্ত থরে দিকহারা। কেবিনে ঢুকেই নূরকে নিজের কোলে বসিয়ে দেয়, গলা শুকনো মরুভূমির মতো, নিঃশ্বাসে অস্থির ভাঙন। গ্লাসে পানি ভরে নূরের ঠোঁটে ঠেলে দেয়, যেন তার অপরাধের প্রায়শ্চিত্ত খুঁজে ফিরছে। তারপর খুব আস্তে, প্রায় শোনা যায় না এমন একটি শব্দ, সরি। নূরের চোখ ভিজে ওঠে,
কিন্তু ভেতরে জমে থাকা ক্ষোভ, অপমান আর যন্ত্রণা প্রবাহিত তীক্ষ্ণ ধার হয়ে কণ্ঠে ফুটে বেরোয়। তাই নূর বলে ওঠে, কথাগুলো ছুরির মতো গিয়ে আঘাত করে আবিরের বুকে। সে মুহূর্তে আবিরের চোখ ফাঁকা, কোনো যুক্তি নেই, কোনো প্রতিরোধ নেই, শুধু অপরাধে ভারী নীরবতা। সে কিছু বলে না, ধীরে ধীরে মুখ ফিরিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়, যেন পৃথিবীর সব দরজা তার সামনে একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যায় হঠাৎ আবিরকে বাসায় দেখে সাইদ সাহেব অবাক হয়ে তাকিয়ে থাকেন। নূরের মুখেও বিস্ময়, যেন সে বুঝতে পারছে না আজকের আবির কি সেই একই মানুষ যে বিকেলে তীব্র ঝড়ে সবকিছু ওলটপালট করে গেছে। সময় থেমে থাকে না, তার স্রোতে 2 মাস কেটে যায় নিঃশব্দে। এই পুরো সময়টাই আবির নিজেকে বন্দি করে রেখেছে দুটি জায়গায়, অফিস আর বাসা। বাইরের পৃথিবী যেন তার কাছে নিষিদ্ধ হয়ে গেছে। ঐশী বহুবার যোগাযোগের চেষ্টা করেছে, কখনো ফোনে, কখনো অফিসে এসে, কিন্তু আবির আর তাকে দেখা দেয়নি। অতীতের আগুন নিভে গেছে এখন, শুধু ধোঁয়াটে ছাই উড়ে বেড়ায় আবিরের নীরবতায়। দুপুরের বাড়িটা অদ্ভুত শান্ত। নূর একা, ঘরের গায়ে গায়ে ঝুলে থাকা নিস্তব্ধতা যেন তাকে আরো একাকী করে তুলেছে। ঠিক সেই সময় টিং 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 কলিং বেলের শব্দ। নূর দরজা খুলতেই এক অচেনা মানুষ ভেতরে ঢুকে পড়ে। ফর্সা গায়ের রং, কাঁধে স্লিং ব্যাগ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু চেহারায় অদ্ভুত এক বিস্ময়। নূর ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি কয়েক সেকেন্ড তাকে পরখ করে দেখে, তার চোখে অবিশ্বাস আর কৌতূহলের মিশ্র প্রতিক্রিয়া। আমি সাগর, আবিরের শৈশবের বন্ধু। কিন্তু আপনি কে? এ বাসায় তো কাজের মেয়ে ছাড়া কোনো নারী থাকে না, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি কাজের মেয়ে। কথাটা শুনে নূরের মুখ গম্ভীর হয়ে ওঠে। ঠিক তখনই ভেতর দিক থেকে সাইদ সাহেব আস্তে আস্তে বলেন, ওকে সাগর, এ তোর হাবি, আবিরের স্ত্রী নূর। সাগর যেন মুহূর্তেই পাথর হয়ে যায়, চোখ ধীরে ধীরে বড় হয়ে ওঠে, মুখের ভাব কঠোরতার দিকে মোড় নেয়। তার দৃষ্টি গভীর, স্থির, নূরের মুখে আটকে থাকে। নরম তবু ভারী কণ্ঠে সে জিজ্ঞেস করে, সাগর, ভাবি আপনি কি আবিরের বিয়ে নূর? নূর মাথা নেড়ে খুব ধীরে বেদনা মাখা কণ্ঠে বলে, হ্যাঁ ভাইয়া, আমি তার বিয়ে। আমাদের বিয়ে হয়েছে 3 মাস হলো। এক মুহূর্তে সাগরের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার চোখ ম্লান হয়ে পড়ে, যেন কোনো স্মৃতি মস্তিষ্কে বিষের মতো ছড়িয়ে পড়েছে। সে চোখ নামিয়ে নেয়, খুব আস্তে বলে, ভাবি আমি এখন যাচ্ছি, আবিরকে বলে দিবেন সে যেন আর আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখে। কথাটা বলেই সে ঘুরে দরজার দিকে এগোতে শুরু করে। নূর বিস্ময়ে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলে। ভাইয়া, একটা কথা ছিল। আপনি তো আবিরের ছোটবেলার বন্ধু, তাহলে নিশ্চয়ই ঐশীকে চিনেন? প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গে সাগরের চোখ নিভে আসে, মুখে পড়তে থাকে গাঢ় অন্ধকারের ছায়া। তার কাঁধ যেন হঠাৎ ভারী হয়ে ওঠে। একটা দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে সাগর চেয়ারে বসে পড়ে। তার কণ্ঠ নিচু, ভারী, যেন বহুদিনের জমে থাকা গোপন কথারা অবশেষে আলোয় উঠতে চাইছে। সে বলতে শুরু করে, এক গল্প, এক বন্ধুত্ব, এক বিশ্বাসঘাতকতা, আর 2 নারীর হাত ধরে ভেঙে পড়া আবিরের উক্তি। নূর বলে ওঠে, অতীত মানে বুঝতে পারছি না ভাইয়া। সাগর নূরের দিকে তাকালো। তাকানোটা যেন কোনো সাধারণ দৃষ্টি ছিল না, বরং বহু বছরের জমে থাকা যন্ত্রণার অগ্নিগর্ভ ছায়া। তার কণ্ঠ নিস্তব্ধ ঘরে ধীরে ধীরে প্রতিধ্বনিত হয়, শুধু ঐশী নয় ভাবি, আবিরের জীবন ধ্বংস করেছে 2 নারী। নূরের চোখ হঠাৎ বড় হয়ে যায়, বুকের ভেতর কেঁপে ওঠে ভয় ও বিস্ময়ের শীতল ঢেউ। 2 নারী? সাগরের গলা ভারী হয়ে আসে, মনে হয় প্রতিটি শব্দের পেছনে আছে রক্তাক্ত স্মৃতির পাহাড়। সে গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, প্রথমজন আবিরের মা। নূরের শরীর ঠান্ডা হয়ে আসে। সাগর ধীরে ধীরে বলে, আবিরের বাবা তখন ব্যবসায় ডুবে যাচ্ছিলেন,
ঘর অস্থির, সংসারে টানা পড়েন। আর সেই সময় আবিরের মা জড়িয়ে পড়ে পরকীয়ায়। আবির তখন মাত্র 9 বছরের শিশু, কিন্তু চোখ দুটো ছিল বয়সের তুলনায় ভয়ঙ্কর পরিণত। সব বস্তু সব জানত। সাগরের দৃষ্টি কিছুক্ষণ ফাঁকা হয়ে থাকে, মনে হয় সে আবার সেই ভয়াবহ দৃশ্যের সামনে ফিরেছে। একদিন আবিরের ফুপি তার ভাইকে দেখতে এলো আর হাতে নাতে ধরে ফেললো আবিরের মাকে। সেই পরকীয়া সম্পর্ক যা হওয়ার কথা ছিল না, ঠিক সেটাই ঘটল। সত্যি প্রকাশ পাওয়ার ভয়ে আবিরের মা রান্নাঘরে গ্যাস লিক দেখে ফুপিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। নূরের হৃৎপিণ্ড থমকে যায়, মুখ শুকিয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে। সাগর থেমে গলায় নিচু চাপা স্বর নিয়ে যোগ করে বলে, সাগর এবং সব কিছু দেখতে হয়েছে আবিরকে, এবং নিজের চোখের সামনে। নূরের চোখে পানি এসে ঝুলে থাকে। তারপর আরো একটি কাঁটার মতো সত্য সাগর উচ্চারণ করে। আবিরের ফুপি তখন 4 বছরের একটা মেয়ের মা। সে মেয়েটা আজও জানে না তার মায়ের শেষ চিৎকার কেমন ছিল। নূর হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। বুকের ভেতর তীব্র হাহাকার জমতে থাকে, কিন্তু সাগরের কথা শেষ হয়নি। তার কণ্ঠ আরো ভারী হয়ে আসে। সব লুকানোর জন্য সে রাতে এই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে আবিরের মা। পালানোর সময় নিজের ছেলেকে সাথে নিয়ে যায়। তার কিছুদিন পরে টাকার বিনিময়ে স্বামীর হাতে বিক্রি করে যায়। ভাবতে পারেন ভাবি, একজন বাবা কতটা অসহায় হলে নিজের স্ত্রী থেকে নিজের সন্তানকে কিনে আনতে হয়। আবিরের মা নিজের সন্তানকে বোঝা মনে করত, একটা বোঝা যাকে সে ফেলে রেখে মুক্তি চাইতো। আরো বলে, নূরের চোখ গড়িয়ে টপ টপ করে পানি পড়ে, তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, ঘরের বাতাসও যেন থমকে আছে। সাগর বলে, আর দ্বিতীয়জন ঐশী। নূর মাথা তুলে তাকায়। সাগরের চোখে তখন কেবলই দুঃখ, বন্ধুকে হারানোর ব্যথা নিয়ে বলে, ভার্সিটিতে আবির ও ঐশীর পরিচয়। আবির প্রথমবারের মতো কাউকে সত্যিকারের ভালোবেসেছিল। ঐশীকে কেন্দ্র করে তার পৃথিবী ঘুরত। কিন্তু ঐশী, সে ছিল প্লেগার্ল, অসংখ্য ছেলের সঙ্গে খেলা করত। একটা সম্পর্ক শেষ হওয়ার আগে আরেকটা শুরু করত। সাগর মুঠো আঁকড়ে ধরে। একদিন আবির হাতে নাতে ধরে ফেলে ঐশীকে অন্য ছেলের সাথে হোটেল রুমে। নিজ চোখে দেখা সেই দৃশ্য আবিরের পৃথিবী ভেঙে দেয়। সাগরের মুখ কঠিন হয়ে ওঠে। কিন্তু সেদিন ঐশী নিজেকে ঠিকই রক্ষা করেছিল। সবার সামনে আবিরকে চর মেরে বলেছিল, আমি তোকে ব্যবহার করেছি, তোকে ছাড়া আমার 4-5টা বয়ফ্রেন্ড এমনি থাকে। নূরের শরীর অবশ হয়ে যায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় হৃদয়টা শক্ত হয়ে বরফ হয়ে যাচ্ছে। আবিরের অতীত, যে যন্ত্রণা, যে দুটি নারী তার জীবন ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সবকিছু যেন আজ নূরের সামনে রক্তাক্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। সাগরের শেষ বাক্যগুলো ঘরের নিস্তব্ধতায় লোহার চাবুকের মতো আঘাত করে। সেদিনের পর থেকে আবিরের ভেতরকার মানুষটা মরে যায় ভাবি। সে বদলে যায়, নিজেকে ডুবিয়ে ফেলে অন্ধকারে। নূরের বুকের ভেতরে হঠাৎই অদ্ভুত এক মায়া জন্ম নেয়। অপরাধ বোধে পোড়া, অবহেলায় ভাঙা, নিজের মানুষদের বিশ্বাসঘাতকতায় ক্ষতবিক্ষত একজন মানুষ আবিরকে নিয়ে। তার চোখ ঝাপসা হয়ে আসে, অজান্তেই বুকের ভেতর ভারী হয়ে ওঠে নিঃশ্বাস। সাগর আর কিছু না বলে ধীরে ধীরে বেরিয়ে যায়, আরো ভারী হয়ে ওঠে। সেই নীরবতার মাঝেই নূরের বনে আবিরকে ঘিরে এক নতুন জগৎ তৈরি হতে শুরু করে। এক জগৎ যেখানে রাগ নেই, অভিমান নেই, শুধু একটি মানুষকে বোঝার, তাকে ছুঁয়ে দেখার ক্ষীণ কিন্তু গভীর আকাঙ্ক্ষা। পরদিন অফিস। নূর ফাইল হাতে ধীরে ধীরে এগিয়ে আসে আবিরের কেবিনের দিকে। মন অস্থির, তবু ভেতরে অন্যরকম কোমলতা। দরজায় নক করেও কোনো সাড়া পায় না। অবশেষে দরজা চাপা দিয়ে ভেতরে ঢোকে, আর সেই মুহূর্তেই তার শরীর ঠান্ডা বরফ হয়ে যায়। আবির আরোহীকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, দুজনের ঠোঁট ঠোঁটে মিশে আছে। নূরের পা থেমে যায় দরজার চৌকাঠেই। মাথার ভেতর যেন বজ্রপাত ঘটে, চোখ ঝাপসা, সবকিছু দুলে ওঠে। আবির নূরকে দেখে মুহূর্তেই সজোরে আরোহীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার চোখে ক্ষোভ, অস্বস্তি, অপরাধ বোধ সব একসঙ্গে ছুটে আসে। রাগে ফুঁসতে ফুঁসতে আরোহীর গালে এক চর বসায় সে, কিন্তু নূর একটিও শব্দ উচ্চারণ করে না। চোখে শুধু ভাঙা আকাশের মতো শূন্যতা। সে ধীরে নিঃশব্দে ঘুরে দাঁড়ায় আর কেবিন থেকে বেরিয়ে যায়। পায়ের শব্দ নেই,
অভিযোগ নেই, শুধু ভেতরে জমে ওঠা এক বিশাল ভয়ার্থ শূন্যতা। তার বুকের গভীরে তখন এক যন্ত্রণা শব্দ করে ওঠে, অকথ্য অসহনীয় যন্ত্রণা। নিজেকেই খুব আস্তে বলে, আবির কখনই ভালো হবে না। সেদিন সন্ধ্যা বাসায় ফিরে নূর আর নিজেকে থামিয়ে রাখতে পারে না। বিছানায় মুখ গুজে অঝরে কাঁদে, চোখের পানি বালিশ ভিজিয়ে দেয়, হৃদয়ে জমে থাকা ক্ষতের মতোই। বুকের ভেতর সেই রাতে শুধু একটাই অনুভূতি, ভালোবাসা নয়, ঘৃণা নয়, শুধু এক অশেষ এলোমেলো ভেঙে পড়া দুঃখ। 2 দিন পেরিয়ে গেছে। এই 2 দিন যেন নূরের জীবনে এক অদৃশ্য ঝড় বয়ে গেছে। শরীরের ভিতর কি যেন ভেঙে পড়ছে, মনটাও খালি খালি লাগছে। অবশেষে একা একাই বেরিয়ে পড়ল সে আবিরদের পারিবারিক ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তারের কেবিনের সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছিল, তার তালে নূরের দমও যেন হালকা কাঁপছিল। ডাক্তার চেক আপ শেষ করে তাকালেন তার দিকে, চোখে এক মৃদু কোমলতা, ঠোঁটে ব্যস্ত জীবনের পুরনো অভ্যস্ত হাসি। অভিনন্দন মিসেস জান্নাত আয়াত নূর, আপনি মা হতে চলেছেন। এক মুহূর্ত মনে হলো সময় থমকে গেল। হাসপাতালের 4 দেওয়ালের নীরবতা যেন আরেকটু গভীর হয়ে উঠল। নূরের চোখে অশ্রু জমল, গড়িয়ে পড়ল গালে, কিন্তু সে নিজেই বুঝতে পারল না এই অশ্রু কি আনন্দের নাকি অসীম ক্লান্ত অব্যক্ত কোনো দুঃখের। ঠিক তখনই এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো ভবন, গ্যাস সিলিন্ডারের ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে হাসপাতাল আগুনের লেলিহান শিখায় উজ্জ্বল হয়ে উঠল। ধোঁয়া, তাপ, মানুষের চিৎকার, মনে হচ্ছিল যেন মৃত্যু নিজেই নেমে এসেছে। ডাক্তার ঘরে ঢুকে আতঙ্কিত গলায় চিৎকার করলেন, মিসেস নূর, তাড়াতাড়ি বের হন, আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু নূরের চোখ যেন দূর কোথায় নিবদ্ধ হয়ে আছে। কোনো সাড়া নেই, কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা তার মুখ জুড়ে। অবশেষে ডাক্তার নিজের প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে গেলেন। সেই সময় হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছিল আবির। সাইরেনের শব্দ, মানুষের ভিড়, কাপা চিৎকার, সবকিছু তাকে থামিয়ে দিল। আর কিছুক্ষণ পরে সে দেখতে পেল বাড়ির ড্রাইভারকে। চাচা এখানে কেন, কি হয়েছে? ড্রাইভার ভয় আর আতঙ্ক মিশ্রিত কণ্ঠে বলল, ছোট সাহেব নূরমা ডাক্তার দেখাতে এসেছিল, মনে হয় আগুনের ভেতরে আটকে গেছে। আবিরের পা যেন জমে গেল, রক্ত হিম হয়ে গেল শরীরে। এক মুহূর্তও দেরি না করে দৌড়ে গেল হাসপাতালের দিকে। ঠিক তখনই সেই পারিবারিক ডাক্তারকে দেখতে পেয়ে তাকে ধরে জিজ্ঞেস করলো, ডাক্তার আঙ্কেল, নূর কোথায়, আমার স্ত্রী কোথায়? ডাক্তার দম নিতে নিতে বললেন, মিস্টার আবির, মিসেস নূর আমার কেবিনে আছে, আমি ওনাকে বলেছি বের হতে, কিন্তু সে কোনো সাড়া দেয়নি। আবির আর কোনো কথা শুনল না। যখন লোকেরা তাকে থামাতে চাইল, ভেতরে যাবেন না, আগুন ছড়িয়ে গেছে। সে তাদের বুক ঠেলে চোখে এক অদম্য আগুন নিয়ে চিৎকার করে উঠল। ওখানে আমার স্ত্রী আছে। তারপর সে ঝাঁপিয়ে পড়ল আগুনের ভিতর। তাপ দাউ দাউ করে গায়ে পড়ছে, ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু আবিরের পা থামল না এক মুহূর্ত। 4র্থ তলার সিঁড়িতে দাঁড়িয়ে সে ভেঙে পড়া গলায় ডাকতে লাগলো, নূর, নূর, একবার সাড়া দাও প্লিজ নূর। ডাক্তারের কেবিনের দরজাটা গরমে ফুলে উঠেছিল, তবুও আবির ধাক্কা মারতেই তা কড়কড় শব্দে খুলে গেল। ভেতরে ঢোকার সাথে সাথেই তার কান ভরে গেল এক ভাঙা বুকের শব্দে, একটা অসহায় কণ্ঠস্বর, হাহাকারের মতো। আর সেই কণ্ঠস্বর যে নূরের, তার নূর। আবিরের চোখের কোণে জল জমল, হৃদয়ের গভীর থেকে উৎকণ্ঠা উঠে গলা চেপে ধরল। প্রথমবার সে অনুভব করল পৃথিবীতে সবচেয়ে বড় ভয় হলো প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার ভয়। আর আজ সে ভয় তার বুকের ভেতর তীব্রভাবে থাবা মারছে, যেন জীবনের সব আলো নিভে যাওয়ার উপক্রম। আগুনের উত্তাপে আবিরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও তার চিৎকারে ছিল এক মরিয়া আকুতি। জ্বলে যাওয়া দেওয়ালও যেন শুনে থমকে যেতে পারে, এমন তীব্রতা। নূর, নূর, আমার নূর, প্লিজ একবার আমার দিকে তাকাও। কিন্তু ভেতর থেকে যে কণ্ঠস্বরটি ভেসে এলো তা ছিল ছুরির ধারেও তীক্ষ্ণ, যেন হাজার ক্ষত একসঙ্গে ফুটে উঠল হৃদয়ে।
কেন এসেছেন এখানে? চলে যান, আমার মরে যাওয়া আপনার জন্যই ভালো। মুহূর্তেই আবিরের বুকের ভেতরটা কেঁপে উঠল। পায়ের তলার জমিন যেন বাষ্প হয়ে মিলিয়ে গেল। তবু ভাঙা কণ্ঠে নিজের অস্তিত্ব আঁকড়ে ধরে বলল, এসব কি বলছো নূর? তুমি আমার স্ত্রী, আমার জীবন। আমি তোমাকে ভালোবাসি নূর, নিঃশ্বাসের থেকেও বেশি ভালোবাসি। নূর হঠাৎ মাথা তুলে তাকালো। তার হাসিটা ছিল বিদ্রুপের আগুন, চোখে তীব্র দহন, ঠোঁটে ঘৃণার ক্ষত। ভালোবাসা? হ্যাঁ, আপনি কি আদৌ ভালোবাসা বলতে কিচ্ছু বোঝেন? আমি গর্ভবতী। আবির আমার সন্তান পৃথিবীতে এলে তাকে কি বলবো? তার বাবা সেই আবির, নারী লোভী প্লে বয় বস, যে একদিন তার মাকে ধর্ষণ করেছে। শব্দগুলো বজ্রাঘাতের মতো আঘাত করলো আবিরকে। প্রতিটি বাক্য যেন তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো। চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, নূর, একবার বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তা হয়তো আমি জানি না, কিন্তু তোমাকে আমি অনেক আগেই চাইতাম, অনেক আগেই ভালোবাসতাম। শুধু নিজের ইগো, নিজের অভিমান আমাকে বলতে দেয়নি। নূরের বুক ওঠানামা করছিল, যন্ত্রণা জমে আছে চোখের কোণায়, তবু কথাগুলো পাথরের মতো শক্ত। যদি সত্যি ভালোবাসতেন তাহলে এত নারীকে আমার জায়গা দিতেন না। আপনি আমার হৃদয় ভেঙে দিয়েছেন আবির, আমার আত্মা ভেঙে দিয়েছেন। আগুনের লেলিহান আলোয় আবিরের মুখটা যেন আরো জলজল করতে লাগলো। ভয়, অপরাধ, অস্থিরতা আর ভালোবাসার অবিচ্ছেদ্য মিশ্রণ। সে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এলো। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে, তবুও চোখে রয়েছে এক গভীর ভরসার আলো। সত্যি বলছি নূর, জাপানে সেই রাতের পর আমি আর কারো কাছে যাইনি। আমার জীবনের সব ভুল, সব সম্পর্ক, সবকিছু আমি পিছনে ফেলে দিয়েছি। আমি শুধু তোমাকে ভেবেছি, তোমার মুখ, তোমার কণ্ঠ, তোমার চোখ। আমি তোমার নেশায় আসক্ত হয়ে গেছি। আমি এক নারীতে আসক্ত, আর সেই নারী আমার নূর। আবিরের গলা কেঁপে উঠল শেষ কথাটায়। মনে হচ্ছিল যেন তার সব সত্য, সব ব্যথা, সব অপরাধ আজ এই আগুনের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল। নূর হঠাৎ কাঁপতে কাঁপতে দম নিল। চোখের ভেতর এতক্ষণ ধরে আটকে রাখা অশ্রু অবশেষে সব বাঁধ ভেঙে ঝরঝর করে গড়িয়ে পড়ল তার গালে। আগুনের লেলিহান আলোয় সেই অশ্রু বিন্দুগুলো হীরের মতো ঝলসে উঠছিল। তবুও সে নিজের ঠোঁট শক্ত করে বলল, কণ্ঠে যন্ত্রণা অথচ দৃঢ় সিদ্ধান্তের ব্রেশ, প্লিজ আপনি চলে যান আবির। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি বাইরে আসতে পারবো না, আজ নয়। এক মুহূর্ত, তারপর আবির যেন আগুন ভেদ করে ঝড়ের মতো নূরের সামনে এসে দাঁড়ালো। তার মুখে ভয় নেই, চোখে নেই মৃত্যুর আতঙ্ক, ছিল কেবল সেই অপরিমেয় ভালোবাসার ঝলক যা নূর কোনোদিন বিশ্বাস করতে পারেনি। আবির দুহাত দিয়ে নূরের কাঁধ আঁকড়ে ধরে দম নেওয়ার মতো না, বরং প্রাণ বাঁচানোর মতো তীব্রতায় বলে উঠল, এই অমানুষটাকে একবার বিশ্বাস করো নূর, একবার শুধু। নূর হতবাক হয়ে মাথা তোলে। ধোঁয়ায় ভরা সেই দম বন্ধ করা ঘরে তার কণ্ঠটা শুকনো আর ভাঙা। আবির, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখান থেকে বাঁচতে পারবেন না। আমার জন্য নিজের জীবন দিবেন না প্লিজ। আবির নরম করে তার মুখ দুহাতে তুলে নিল। তার দৃষ্টিতে তখন আগুনও ভয় পায়। ভয় নেই, দ্বিধা নেই, শুধু অকৃত্রিম ভালোবাসা আর হারানোর আতঙ্ক। দাঁতে দাঁত চেপে বুকের ভেতরের সব বেদনা গিলে সে নূরকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যদি বাঁচতে হয় তাহলে আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে একসাথেই মরবো নূর। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেল। আগুনের শব্দ, ধোঁয়ার গর্জন, সবকিছু মিলিয়ে যেন নিস্তব্ধ হয়ে দাঁড়ালো। দুজনের চোখে তখন একটাই ভাষা, ভালোবাসার গভীরতম প্রতিজ্ঞা আর হারানোর আশঙ্কায় ভেজা নীরব কান্না। ডাক্তারের কেবিনের দেওয়ালগুলোও যেন শুনে ফেলল সেই দীর্ঘশ্বাস, যেখানে শব্দ নেই, শুধু হৃদয়ের ধুকপুকানি, শুধু কাঁপা নিঃশ্বাসের ব্যথা, শুধু দুজন মানুষের প্রাণপণ আঁকড়ে থাকা। আগুনের মাঝে ওরা তখন একে অপরের পৃথিবী। আবির বুক ধরপড় করতে করতে নূরকে শক্ত করে নিজের কাছে টেনে নিল।
আগুনের ধোঁয়া তার চোখ ভিজিয়ে দিচ্ছে, তবুও সে নূরের চোখে চোখ রেখে কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি জানি নূর, আমি প্লে বয়, আমি ভুল করেছি। বিয়ের আগে জাপানে সেই রাত তোমার ইচ্ছের বিরুদ্ধে দর্শন করেছি। আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু এরপর আমি আর কোনো নারীকে স্পর্শ করিনি। আমি তোমাকে ভালোবাসি নূর, নিজের জীবনের চেয়েও বেশি। চারিদিকে আগুনের দাউ দাউ শিখা ছড়িয়ে পড়ছে। ধোঁয়া এত ঘন হয়ে এসেছে যে শ্বাস নেওয়াই অসহ্য হয়ে গেছে। জ্বলন্ত হাসপাতালের দেওয়ালে আগুনের লেলিহান আলো প্রতিফলিত হয়ে তাদের মুখ দুটোকে আরো ভৌতিক, আরো অসহায় করে তুলছে। নূর থরথর করে কাঁপতে কাঁপতে আবিরের বুকে মুখ লুকিয়ে বলল, এমন সময় এসব বলছো কেন আবির? এতদিন কিচ্ছু বলো নাই কেন? হ্যাঁ, এখন এখন আবার বাঁচতে ইচ্ছে করছে তোমার জন্যই। আবিরের গলা ভারী হয়ে আসে, চোখের জল ধোঁয়ায় মিশে নর্দমার মতো গড়িয়ে পড়ে। আমার অভিমান, আমার ইগো, এই অহংকারই সব নষ্ট করেছে নূর। সাগর একদিন বলেছিল এই ইগো আমাকে একদিন সবকিছু হারাবে। সত্যি বলছে, আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, শুধু তোমার সঙ্গেই নূর। ধীরে ধীরে আগুন এগিয়ে আসছে, ছাদ থেকে ভাঙা প্লাস্টার পরে কাঁপিয়ে দিচ্ছে মেঝে। কেবিনের দরজার নিচ দিয়ে আগুন ঢুকে যেতে আর মাত্র কয়েক মুহূর্ত লাগবে। আবির চারপাশে তাকালো মরিয়া চোখে। পথ নেই, আশা নেই। হঠাৎ তার দৃষ্টি পড়ে জানালার শক্ত কাচের দিকে। মনে হলো এটাই শেষ সুযোগ। শক্তি সঞ্চয় করে সে পাশে পড়ে থাকা কাঠের চেয়ারটা তুলে নিয়ে মাথার উপর তুলে আছাড় দিল। ছাজ কাঁচ চুরমার হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। বাইরের ঠান্ডা বাতাস এক ঝাপটা হয়ে ভেতরে ঢুকে দুজনের মুখে আছড়ে পড়ল। আবির দ্রুত নূরকে কাছে টেনে নিয়ে জানালার দিকে এগিয়ে যায়। অন্য বিল্ডিংয়ের পলাশে বারান্দা হাতের নাগালে, কিন্তু পৌঁছতে হলে জীবনের ঝুঁকি নিয়ে লাফ দিতে হবে। নূর, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আবির নূরকে দুই হাতে ধরে জোরে ঠেলে দেয় পাশের বিল্ডিংয়ের নিরাপদ বারান্দার দিকে। নূরের পা অবাকভাবে নিরাপদ মেঝেতে ঠেকে যায়। সে ঘুরে দাঁড়াতেই ভয়ে কাঁপতে কাঁপতে দুহাত বাড়িয়ে বলে, আসুন আবির, প্লিজ আমার হাত ধরুন। আমি আপনাকে ছাড়া বাঁচবো না আবির, প্লিজ। তার চোখ দিয়ে অঝোর বৃষ্টি ঝরছে। ভয়, ভালোবাসা, আতঙ্ক সব মিলিয়ে এক মৃত্যু আকুতি। আবির তখনও জানালার ওপারে পেছনে আগুনের তাপ তার চুল পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। তার চোখে কোনো ভয় নেই, ছিল শুধু একটি দৃঢ় প্রতিজ্ঞা। আবির একটু ম্লান হাসি হেসে যেন নিজের ভেতরের সমস্ত বিষাদকে লুকিয়ে রেখে নরম দুষ্টুমির ভঙ্গিতে বলল, আমি এলে কি হবে নূর? আমি যদি সত্যি মরে যাই, তুমি তো খুশি হবে, তাই না? তার গলা কেঁপে উঠল। আমি সেই মানুষ যে তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ ছিলাম, যে তোমাকে দর্শন করেছিল। কথা শেষ হওয়ার আগেই নূর চিৎকার করে উঠল, না আবির, না, এসব কথা আর কখনো বলবেন না। তার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে, গলা দম বন্ধ। আপনি এখন আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসা। আমি এক মুহূর্ত পারবো না আপনাকে ছাড়া থাকতে। প্লিজ হাতটা দিন। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, আমার আবিরকে ভালোবাসি। নূরের কথা শুনেই আবিরের অস্থির বুক হঠাৎ শান্ত হয়ে যায়। মনে হয় যেন পৃথিবীর সব ভার মুছে গেছে। নূর তাকে ক্ষমা করেছে, গ্রহণ করেছে, ভালোবেসেছে। তার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে আনন্দে। সে নূরের হাত শক্ত করে ধরে বলে, চলো এবার আমরা দুজনই বাঁচবো একসাথে। তারপরই আগুনের তীব্র লেলিহান শিখাকে উপেক্ষা করে দুজন একসাথে লাফিয়ে পড়ে পাশের বিল্ডিংয়ের দিকে। তাদের হাত দুটো পুরো পথ জুড়ে শক্ত করে বাঁধা ছিল। নিচে থাকা কিছু মানুষ দৌড়ে এসে দুজনকে ধরে ফেলে। ধোঁয়ায় দম বন্ধ, পোড়া, ক্লান্ত, তবুও দুজনেই একে অপরের হাত ছাড়েনি এক মুহূর্তের জন্য। হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন নূরের জ্ঞান ফিরলে প্রথমেই সে আবিরের মুখটা ছুঁয়ে দেখে। আবিরও ধীরে হাসে, নূরের চুলে হাত রাখে। সাইদ সাহেব ছুটে এসে ছেলে আর বৌমাকে জড়িয়ে ধরেন, তার চোখেও পানি। চলো বাবা,
চলো মা, বাড়ি যাই। সেই দিন সবার চোখেই ছিল একটাই অনুভূতি, ক্ষমা, ভালোবাসা আর ফিরে পাওয়া জীবনের নবজন্ম। কিছুদিন পরে নূরের বাবা মেয়ে শ্বশুর বাড়ি এলে সবার মুখে এক ধরনের আলো ফুটে ওঠে। শাহিদ সাহেব নরম গলায় বলেন, বন্ধু, তোর মেয়ের রিপোর্ট এসেছে, নূর মা হতে চলেছে। এক মুহূর্তের জন্যে চারদিক নিস্তব্ধ হয়ে যায়। তারপরে নূরের বাবার চোখ ভিজে ওঠে, খুশির অশ্রু ঝরে পড়ে গাল বেয়ে। সবার মনে একটাই অনুভূতি, নতুন জীবন আসছে, নতুন আলো আসছে। নূরের বাবা হাসতে হাসতে শাহিদ সাহেবকে বলে, শাহিদ, তুই তো খেলার জন্য একটা বন্ধু পেলি, আমি কি পাবো? ঠিক সেই সময় দরজার বাইরে শব্দ হয়। আবির দুটো বড় সুটকেস, কয়েকটা ব্যাগ আর কিছু ছোটখাটো আসবাব হাতে নিয়ে বাসায় ঢোকে। হাসি থামাতেই পারে না। আপনি আর আলাদা থাকবেন না বাবা? আবির বলল। আপনার সব কাপড় চোপড়, বই, চেয়ার সবকিছু নিয়ে এসেছি। নূরের বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিন্তু এই বাড়ির চাবি তো আমার কাছেই, তুমি ভেতরে গেলে কিভাবে? আবির হেসে বলে। নূর আমাকে আগে একটা বাড়তি চাবি দিয়েছে। নূর লজ্জায় মুখ ঢাকতে যায়। আবির, এসব কি? নূরের বাবা মাথায় হাত দিয়ে বলেন, আবির, আমি যদি মেয়ের শ্বশুর বাড়িতে এসে থাকি, সমাজ কথা বলবে, মানুষ আঙ্গুল তুলবে বাবা। আবির গম্ভীর গলায় বলে, সমাজ আবার খাওয়া দাওয়া দেয় না বাবা। আপনি একবেলা না খেলে সমাজ কি এসে খবর নেয়? তাহলে আমি কেন সমাজকে খুশি করতে গিয়ে আপনাকে একা ফেলে রাখবো? সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তারপর আরো গম্ভীর স্বরে আবির বলল, আর এই বাড়িতে আপনার সম্পূর্ণ অধিকার আছে। এটা আপনার শ্বশুর বাড়ি, মানে আমার ফুফির বাবার বাড়ি। নূর থমকে যায়। কি বলছো আবির? ফুপি মানে? আবির গভীর শ্বাস নিয়ে বলে, নূর, আমার বাবা তোমার মামা হয়, আর তোমার মা সে আমার ফুফি, যাকে আমার মা আগুনে পুড়িয়ে মেরেছিল। ঘরটা মুহূর্তেই জমে যায়। নূরের শরীর শক্ত হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। কি বলছো আবির? বাবা, তোমার জামাই এসব কি বলছে? নূরের বাবা চোখ ঢেকে ধীরে বলেন, হ্যাঁ মা, আবির সত্যিই বলেছে, ওর বাবা তোর মামা, আর তোর মা শাহিদের বোন। নূর হঠাৎই হাউমাউ করে কান্না করে ওঠে, মাটিতে বসে পড়ে, দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। শাহিদ সাহেব নরম গলায় বলেন, নূর, তোর মায়ের মৃত্যুটা খুব নিষ্ঠুর ছিল। তাকে আগুনে পুড়িয়ে খুন করে আবিরের মা, যার জন্য সে জীবনের সব কিছু করেছিল, সেই পুরুষই পরে তাকে ছেড়ে দেয়, খোঁজও নেয়নি। সে আজ পঙ্গু হয়ে পড়ে আছে, স্বামী নেই, সন্তান নেই। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? নূর কাঁদতে কাঁদতে বাবার বুকে মুখ লুকায়। বাবা, প্লিজ, তুমি আমাদের সাথেই থেকো। আমি তোমাকে আর এক মুহূর্ত একা থাকতে দেব না। নূরের বাবা মেয়ের মাথায় হাত রাখেন, চোখ জলে ভরা। থাক মা, এবার থেকে আমরা একটা বাড়িতে একটা পরিবার। ঘরের নীরবতার মাঝে শুধু শোনা যায় হারিয়ে যাওয়া সম্পর্কের ফিরে পাওয়া কান্না, ক্ষমার গভীর নিঃশ্বাস আর নতুন জীবনের প্রথম কোমল স্পন্দন। রাত গভীর, চাঁদের আলো জানালার কাঁচ পেরিয়ে ঘরের মেঝেতে পড়েছে। সেই আলোয় আবির আর নূর একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। দুজনের নিঃশ্বাস একই ছন্দে মিলছে, যেন এই নীরবতাও তাদের ভালোবাসার সাক্ষী। আবির ধীরে ধীরে নূরের কানে মুখ নিয়ে ফিসফিস করে, জানো নূর, সেদিন হাসপাতালে আমি জীবনের সবচেয়ে বড় ভয় পেয়েছিলাম। মরার ভয় না, ভয় ছিল তোমাকে হারিয়ে ফেলবো বলে। তুমি আমার রক্তে মিশে গেছো নূর, তোমাকে ছাড়া শ্বাস নিতে পারবো না আমি। নূর চোখে জমে থাকা জল মুছে মৃদু হাসে, তার কণ্ঠে কাঁপা কাঁপা উষ্ণতা। আমি কোনোদিন ভাবিনি আমার প্লে বয় হাজবেন্ড একদিন আমাকে এতটা ভালোবাসবে। কিন্তু একটা কথা বলবো আবির, একটা প্রতিশ্রুতি চাই তোমার কাছে। আবির নূরের মুখটা হাতে নিয়ে বলে, কি প্রতিশ্রুতি বলো? নূর গলা নামিয়ে ধীরে বলে, আর কোনো নারীর সাথে কখনো সম্পর্ক রাখবে না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার ভাগ কোনো দিন দিতে পারবো না। এক মুহূর্তের জন্য আবির যেন নিস্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎ নূরকে শক্ত করে নিজের বুকের ভেতর টেনে নেয়। গলার স্বর ভারী, গভীর, শপথের মতো।
নূর, আমি কসম খাচ্ছি, আমার জীবন, আমার দুনিয়া, আমার প্রতিটি নিঃশ্বাস সবকিছু শুধু তোমারই হবে। জন্মে জন্মে তুমি ছাড়া আর কাউকে চাইবো না। নূর চোখ বন্ধ করে আবিরের বুকের উপর মাথা রাখে। সেই মুহূর্তে মনে হয় সারা পৃথিবী জায়গা করে নিয়েছে তাদের এই ছোট্ট ঘরে, আর তাদের মাঝে শুধু একটাই সত্য, ভালোবাসা। অফিসের ঝড় সকালের স্নিগ্ধ আলোয় আবির নাস্তা শেষ করে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দরজার কাছে এসে জুতার ফিতা বাঁধতেই নূর নরম গলায় বলল, দুপুরে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। আবির শুধু মৃদু উষ্ণ হাসি দিয়ে তাকিয়ে রইল। হাসিটা যেন নীরব আশ্বাস। এসো, তোমাকে দেখলেই আমার দিনটা ভালো হয়ে যায়। দুপুর গড়াতে নূর সাবধানে গরম খাবারের বাটি হাতে করে আবিরের অফিসে পৌঁছলো। লিফটে ওঠার সময় তার চোখে ছিল স্বামীকে চমকে দেওয়ার আনন্দ, কিন্তু সেই আনন্দ ভেঙে গেল লিফটের দরজা খুলতেই। সামনে দাঁড়িয়ে ঐশী, চোখে নিষ্ঠুর আগুন, ঠোঁটে তিরস্কারের ছুরি। ঐশী টিফিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ওহ, হাতে এগুলো কি? তোমাদের প্লে বয় বসের জন্য লাঞ্চ? আজকাল তো পিয়ের দায়িত্ব বেশ বেড়ে গেছে দেখছি। নূর মাথা উঁচু করে স্থির কণ্ঠে উত্তর দিল, আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই মিম, আরোহী আর পায়েল এসে দাঁড়ালো নূরকে ঘিরে। তাদের চোখের দৃষ্টি বিষ, ঠোঁটে বিদ্রুপের নখর। মিম হেসে বলল, নূর, তোমার অভিনয় অসাধারণ। শরীর দেখিয়ে কিভাবে বসকে ফাঁসিয়েছ! বাহ, একটা সাধারণ পিয়ে হঠাৎ বসের সাথে এত গা ঘাসাঘাসি, বুঝলাম না বিষয়টা। পায়েল গলা নামিয়ে চোখ করলো। বসের রুমে তুমি ঢুকলে দরজা বন্ধ থাকে, তাহলে বুঝি প্রেম নয় ডিল? আরোহী বলে উঠল, আরে মিস নূর হচ্ছে আমাদের আবির বসের নাইট পার্টনার। চারদিকে অফিসের মানুষ জড়ো হচ্ছে, ফিসফাস বাড়ছে। নূরের বুকের ভেতর ধক ধক। ঐশীর চোখে তখন হিংস্র লাল ঢেউ। হঠাৎই সে নূরের চুলের মুঠি ধরে টেনে নেয়। তোর জন্য আবির আমার কাছ থেকে দূরে চলে গেছে। আজ তোকে শেষ করে দেব আমি। চর, আর একটা চর, ঘুষি, এলো পাথারি মারধর করছে ঐশী। সবাই দাঁড়িয়ে দেখে, কেউ থামাতে আসে না। মিম, আরোহী আর পায়েল তৃপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে, যেন এই নির্যাতনটাই তাদের বিনোদন। নূরের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, চোখ ঝাপসা হয়ে আসছে, পায়ের শক্তি কমে যাচ্ছে। তার হাত কাঁপতে কাঁপতে বুকের উপর উঠে আসে, ফিসফিস করে সীমাহীন অসহায় কণ্ঠে, আবির, আবির। তার কণ্ঠ যেন শেষ ভরসার আরতি, শেষ দমে উচ্চারিত ভালোবাসার নাম। ঠিক তখনই আবিরের কেবিনের দরজা ধাম করে খুলে গেল। এক মুহূর্তের নীরবতা, তারপর ঝড়ের মতো বেরিয়ে এলো আবির। চোখের সামনে নূরের ঠোঁট ফেটে রক্ত ঝরছে, চুল এলোমেলো, শ্বাস কাঁপছে, আর ঐশী তার ওপর দাঁড়িয়ে চলছে শেষ আঘাতটা দেওয়ার প্রস্তুতি। দৃশ্যটা দেখে আবিরের ভেতরে যেন আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো, গর্জে উঠল। ঐশী! শব্দটা পুরো অফিস কাঁপিয়ে দিল। কম্পিউটার স্ক্রিন কেঁপে উঠল। মানুষের হাত থেমে গেল কিবোর্ডের ওপর। কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেল। এক দৌড়ে এসে আবির নূরকে উঠিয়ে নিজের বাহুতে টেনে নিল। তারপর বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, ঐশী, তুই? তোকে কি অধিকার দিল নূরের গায়ে হাত তোলার? কি করে সাহস হলো তোর? তার চোখে হিংস্র আগুন, যেন সে মুহূর্তে এগিয়ে যাবে, ঐশীকে ধ্বংস করে ফেলবে। অফিসের চারপাশে মৃত্যু নেমে এলো। মিম, আরোহী, পায়েল, তাদের মুখের হাসি জমে বরফ হয়ে গেল। কারো পা নড়ছে না, কারো শব্দ বের হচ্ছে না। আবির ক্ষোভে কাপা কণ্ঠে এক পা এগিয়ে বলল, একটা আঙ্গুলও নূরকে স্পর্শ করার যোগ্য নয় তোর। বল ঐশী, কোন সাহসে নূরের গায়ে তুই হাত তুলেছিস? আজ আমি তোকে ছাড়বো না। ঐশী থরথর করে কাঁপছে, তার চোখে উদ্বেগ, ভয়, অনুশোচনা, সব মিলেমিশে এক অচেনা আতঙ্ক। আর নূর আবিরের বুকের সঙ্গে লেগে কাপা গলায় শ্বাস নিচ্ছে। তার আঘাতের যন্ত্রণা ঢেকে যাচ্ছে আবিরের রাগের উষ্ণতায়। মিম, আরোহী আর পায়েল যেন সুযোগ বুঝে সামনে এসে দাঁড়ালো। নূরকে এখনো বুকে আঁকড়ে ধরে আছে আবির, আর তার সামনে দাঁড়িয়ে তিনজন ছুড়ে দিল বিষের মতো কথাগুলো।
মিম চোখ উল্টে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, স্যার, এই নূর খুব বাজে মেয়েটা। শরীর আর রূপ দেখিয়ে আপনাকে ফাঁসিয়েছে, আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আরোহী চোখ করল। এটা ওর স্টাইল স্যার। আমরা অনেক আগে থেকেই বুঝেছি এই মেয়ে শুধু বসকে ব্যবহার করছে। পায়েল অট্ট হাসি হেসে বলল, এরা এক ধরনের মেয়ে যে ধনী ছেলে দেখলে ফাঁদ পাতে, তারপর শরীরের লোভ দেখায়। নূর ঠিক সেরকম। ঐশী যে নূরকে কিছুক্ষণ আগেই মারছিল, এবার আরো বড় ব্যঙ্গের হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ আবির, তুমি বুঝছো না? এই ধরনের মেয়েরা শরীর দেখিয়ে স্বপ্ন দেখায়। নূরও তাই করছে তোমার সাথে। আমি তো তা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। আর ওইসব কথার মধ্যে দাঁড়িয়ে নূর শুধু কাঁপতে থাকে। ঠোঁট ফুলে গেছে, গালে হাতের দাগ, কিন্তু সে আর সহ্য করতে পারে না। হঠাৎই নূর শক্ত করে শরীরের সকল শক্তি আবিরের বুকের ভেতর নিজেকে গুটিয়ে ফেলে। দুহাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হয় যেন সারা পৃথিবী ভেঙে পড়েছে তার উপর। তার কান্না একটা আহত, অপমানিত, ভাঙা মানুষের কান্না। অফিসের দেওয়ালেও প্রতিধ্বনি তুলল। এক মুহূর্তের জন্য পুরো রুম নিস্তব্ধ। সবাই হতবাক, কারণ নূর এতদিন মাথা নত করে চলা মেয়ে আজ নিজের মর্যাদার ভার বইতে না পেরে আশ্রয় নিয়েছে স্বামীর বুকে। আর সেই দৃশ্য দেখে আবিরের ভেতরের আগ্নেয়গিরি ফুঁসে উঠল। মুখটা ধীরে ধীরে উঁচু করল, চোখে আগুন, কণ্ঠে মৃত্যু ঘণ্টার মতো ভারী সুর। তারপর গর্জে উঠল, মিম, পায়েল, একটা কথা মনে রাখো। দুইজনের মুখের হাসি জমে গেল। আবির এক পা এগিয়ে গিয়ে শব্দগুলো একে একে ছুঁড়ে দিল, সে সময় ভুলে গেছো যখন তোমরা দুজন, হ্যাঁ, তোমরা কারো টাকার লোভে, কারো পজিশনের লোভে নিজেদেরই আমাকে রাতের পর রাত বিক্রি করেছিলে। রুমে যেন বজ্রপাত হলো। মিমের মুখ সাদা হয়ে গেল, পায়েলের ঠোঁট কাঁপতে লাগলো। আবির থামলো না। আমি যাদের অতীত জানি, যাদের ইতিহাস আমার হাতের তালুতে লেখা, তাদের মুখে আমার বিয়ে নিয়ে কথা শুনতে হবে? সবার সামনে পিয়ে শুনে নূর আরো জোরে আবিরকে আঁকড়ে ধরল। আর ঐশী, আরোহী সবাই নিস্তব্ধ। কারো শব্দ নেই, কারো দৃষ্টি নেই, শুধু ভয়। আবির শেষবার এত জোরে বলল যে পুরো অফিস কেঁপে উঠল। নূরের চরিত্র নিয়ে এক বাক্য বললেও তোমাদের শেষ করে দেব, এটাই শেষ সতর্কতা। অফিসের কাজ ঘেরা সেই নীরব ঘরটাই হঠাৎ যেন বাতাসও থমকে গেল। আবির ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দাঁত চেপে তাকালো ঐশীর চোখে। তার দৃষ্টিতে ছিল অগ্নিগর্ভ শীতলতা, এক ধরনের বিষণ্ণ যন্ত্রণা আর দহন একসাথে। তীক্ষ্ণ ভারী গলায় সে বলল, আর মিস ঐশী, আপনি? মুহূর্তের নীরবতা যেন কেটে গেল শব্দটার ধারালো আঘাতে। আপনি এমন একজন মানুষ যিনি বয়ফ্রেন্ডকে বদলান ঠিক সেইভাবে যেভাবে সাধারণ মানুষ জামা কাপড় বদলায়। নূরের চরিত্র নিয়ে আপনার মুখে একটা শব্দ মানে না, বুঝলেন? ঐশী স্তব্ধ, চোখের পাতা কাঁপছে, কেউ কোনো শব্দ ফোপাতে পারছে না। আবির এবার ধীর পায়ে ঘুরে দাঁড়ালো আরোহীর সামনে। তার চোখে আগুন, ঠোঁটের কোণে কঠিন এক রেখা, যেন দীর্ঘদিন জমে থাকা রাগ আজ বিস্ফোরণের অপেক্ষায় ছিল। মিস আরোহী, আবির গভীর স্বরে বলল, আপনি কি জানেন নূর আমার সাথে থাকে, আমার বাড়িতে, আমার ঘরে, আমার বিছানায়? বাক্যগুলো যেন বজ্রপাতের মতো পড়ল চারদিকে। অফিসের মানুষগুলো নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল, কেউ চোখ সরাতে পারল না। আরোহী ঠোঁট বাঁকিয়ে হাসলো, সেই পুরনো তাচ্ছিল্যের ভঙ্গিতে। তাই তো, এসব মেয়েদের কাজই তো শরীর বেচে টাকা কামানো। তাই স্যার, সে আপনার সাথে বিছানা শেয়ার করে, এটাই তো স্বাভাবিক। ঐশীও এগিয়ে এসে বিষাক্ত হাসি হেসে যোগ করলো, আমিও জানি আবির, সে তোমাকে কিভাবে তার মায়ার জালে বেঁধেছে। এই বাক্যটুকুতেই যেন আবিরের শেষ সীমাটুকু ভেঙে গেল। তার মুখের শিরা ফুলে উঠল, চোখ দুটি রক্তিম, কণ্ঠ গর্জে উঠল সিংহের মতো। স্টপ! আরেকটা বাজে কথা বললে, যদি আমার স্ত্রীর বিষয়ে আরেকটা নোংরা শব্দ শুনি, আমি তার জিভ ছিঁড়ে ফেলবো। আমার স্ত্রীকে নিয়ে অপমান সহ্য করবে না। আমার স্ত্রী, এই দুটি শব্দ যেন পুরো ঘর কাঁপিয়ে দিল।
মিম, পায়েল, আরোহী সবাই যেন পাথর হয়ে গেল। ঐশীর দু চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপা কাঁপা। মনে হলো পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেছে। হঠাৎ সে দমবন্ধ কণ্ঠে বলে উঠল, আবির, এই মেয়েটা তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আবির এবার অদ্ভুত শান্ত স্বরে উত্তর দিল, কিন্তু সেই শান্ত তার ভেতর ছিল এমন এক দৃঢ়তা যা কাউকে গড়িয়ে দিতে পারে। ঐশী, ভালো করে শোনো, আমার আর নূরের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করা। নূর আমার ফুফাতো বোন, আর হ্যাঁ, এই পুরো কোম্পানির অর্ধেকের মালিক সে। তার আমাকে ফাঁসানোর কোনো দরকার নেই, কখনোই না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু এবার সেই নীরবতা ভয়ঙ্কর, কারণ সেখানে দাঁড়িয়ে ছিল সত্য, সম্পর্ক আর আবিরের গর্জে ওঠা ভালোবাসা। আবির একটু থেমে নূরের দিকে তাকালো। তার চোখে তখনও আগুনের রেশ, কিন্তু নূরকে দেখতেই যেন সেই আগুনে পানি ঢেলে দিল কেউ। মুখের কঠোরতা গলে গিয়ে নরম ভিজে আলো ফুটে উঠল দৃষ্টিতে। ধীরে ধীরে মৃদু হাসলো আর বলল, আর হ্যাঁ, তার কণ্ঠ নীরব ঘরটায় অদ্ভুত কোমল হয়ে ছড়িয়ে পড়ল। নূর খারাপ? যে মেয়েটা তার মায়ার জাদুতে আমাকে সব ভুল থেকে ফিরিয়ে এনেছে, যে আমাকে আবার মানুষ বানিয়েছে, যে আমাকে আজ নতুন জীবনে দাঁড় করিয়েছে, সে খারাপ? শেষ কথাটুকু বলতে বলতে তার গলা যেন ভারী হয়ে গেল। সেই খারাপ মেয়েটাই আমাকে আজ বাঁচিয়েছে। নূর আর নিজেকে সামলে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে ফেলল সে। দুটি কাঁপা হাত আবিরের হাত চেপে ধরে রাখলো এমন শক্ত করে, যেন এই মানুষটাই তার পৃথিবীর একমাত্র নিরাপদ আশ্রয়। কিন্তু আবিরের কোমলতা স্থায়ী ছিল না। ক্ষণিকের পরেই তার চোখে আবার ঝড় নেমে এলো। শিরায় শিরায় প্রবল রাত ছড়িয়ে পড়ল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আবার বিচার হবে। সারা অফিস কেঁপে উঠল। ঐশী, তার গর্জন যেন পুরো তলা কাঁপিয়ে দিল। তুমি একটা গর্ভবতী মেয়ের গায়ে হাত তুলেছ, এর শাস্তি তুমি এখনই পাবে। তোমাকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিচ্ছি। ঐশী মুখ শুকিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। কারো পক্ষে কথা বলা সম্ভব হলো না। আবির এবার তাকালো মিম, আরোহী ও পায়েলের দিকে। তাদের মুখে তখন ভয় আর লজ্জার অদ্ভুত মিশ্র ছাপ। আর তোমরা তিনজন ঘৃণ্য, ভণ্ড, চরিত্রহীন মানুষ, এই অফিসে তোমাদের কোনো স্থান নেই। গার্ড, তাদের সবাইকে বের করে দাও। এক মুহূর্তে পরিবেশ যেন অন্য রকম হয়ে গেল। ওরা একে একে মাথা নিচু করে বেরিয়ে গেল। একটাও কথা বলার সাহস পেল না কেউ। নূর কাঁদতে কাঁদতে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলল। আবির তার মাথায় হাত রাখলো, শান্ত, নিশ্চিত, দৃঢ়। আর চারপাশে সবাই নিঃশব্দে দাঁড়িয়ে দেখলো একজন স্বামী কিভাবে তার স্ত্রীর সম্মানকে রক্ষা করে। আবির ধীরে ধীরে বলল, নূর আমার স্ত্রী, আমার সম্মান, আমার পৃথিবী। শেষ অধ্যায় 5 বছর পর। নূরের কোলে 4 বছরের এক চঞ্চল ছেলে। নূরের মুখে মাতৃত্বের উজ্জ্বল আলো, আর চোখে শান্ত এক সুখের নদী। তার পেটের ভেতরে আবারও 3 মাসের কোমল প্রাণ, তাদের দ্বিতীয় সন্তান। একদিন সন্ধ্যায় আবির আনন্দে বলল, নূর, আজকে তোমাকে নিয়ে বড় রেস্টুরেন্টে খাবো, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। ছোট্ট ছেলে পাশ থেকে লাফিয়ে উঠে চেঁচিয়ে বলে, না মা, আমরা আজ পার্কে খেলতে যাব। নূর হাসতে হাসতে ছেলের চুলে হাত বুলিয়ে বলল, না বাবা, আজ যাওয়া হবে না, আমার সব কিছুতেই গন্ধ লাগে। আবির অবাক। কেন, গন্ধ লাগছে? কি হলো? নূর মিষ্টি দুষ্টু হাসি দিয়ে তাকাই তার দিকে, চোখে ঝিলিক, বলে, আমার লুচু হাজবেন্ডের জন্যই আমার পেটে 3 মাসের একটা ছোট্ট অতিথি আছে। আবির মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তার চোখের কোণে সুখের জল ছিকছিক করে ওঠে। ধীরে ধীরে এগিয়ে এসে নূরকে জড়িয়ে ধরে। দুজনের মাঝে আর কোনো দূরত্ব থাকে না, শুধু ভালোবাসা, শান্তি আর পূর্ণতার নরম উষ্ণতা। মানুষে মানুষে ভরা এই পৃথিবীতে নূর ছিল তার ঘর, আর আবির ছিল নূরের আকাশ।